সিজন 1 আপনারা আকাশের শরীরে গুলি লাগার কথা জানতে পেরেছেন। এবার আমরা এরপরে কি কি হয়েছে তা নিয়ে আলোচনা করতে থাকব। আর আপনাদের মধ্যে কেউ যদি সিজন 1 মিস করে থাকেন তাহলে সিজন 1 অবশ্যই পড়ে নেবেন, কেননা সিজন 1-এর বাকি কাহিনীগুলো আমরা সিজন 2-এর মধ্যে দিয়ে শুরু করব। চলুন তাহলে গল্পে ফিরে যাই। গুলি লাগার পরে সিকিউরিটিগুলো তো অবাক হয়ে যায়, তার সাথে সাথে আকাশের কাছে ছুটে আসে। স্যার, আপনার কিছু হতে দেব না, আমরা এখনই আপনাকে হসপিটালে নিয়ে যাব। গুলি লাগার পরে তো সিকিউরিটিগুলো অবাক হয়ে যায় আর সাথে সাথে আকাশের কাছে ছুটে আসে, কথাগুলো বলতে থাকে। তখন ওখানে একটা হেলিকপ্টার আসে। ওই হেলিকপ্টার আকাশকে উঠিয়ে সিকিউরিটিগুলো যেতে থাকে হসপিটালের দিকে। অন্যদিকে বাকি সিকিউরিটিগুলো ওখানে থাকা রিয়াজের বাকি লোকদের মেরে ফেলে। এইদিকে এটা কি হলো? আমারও তো সেম প্রশ্ন। তাইরা, তোর চোখে পানি নাই কেন? আমার চোখে পানি কেন আসবে? আমির এরপর ওদের কাছ থেকে ইরাকে একটু দূরে নিয়ে আসে। তুই কি ভুলে গেছিস আকাশ তোর হাজবেন্ড হয়? তোমরা নিশ্চয়ই ভুলে যাওনি, তোমরা আমাকে জোর করে বিয়ে দিয়েছো। সেখানে আমি ওকে হাজব্যান্ড হিসাবে মানব কিভাবে? আকাশের যদি কিছু হয়ে যায় তাহলে তো তোকে বিধবা হতে হবে। দরকার হইলে হব। এই কথাটা শুনে আবিরের রাগ হয়, সেজন্য ইরাকে একটা থাপ্পড় মারে, যা তানু আর নেহা দেখে অবাক হয়ে যায়। সেজন্য ওরাও চলে আসে ওখানে। কি হয়েছে ইরা? ভাইয়া তোকে থাপ্পড় কেন দিল? ও কিছু না, তোদের জানতে হবে না, চল এখান থেকে। ইরা ওর বান্ধবীদের সাথে চলে আসে হোটেলে। এদিকে আবির এখন আকাশকে খুঁজবে কি করে সেটাই বুঝতে পারছে না, সেজন্য ওখানে থাকা সিকিউরিটিকে প্রশ্ন করে। আচ্ছা, ওরা আকাশকে নিয়ে কোথায় গেল? সিকিউরিটি আবিরের কথা বুঝতে পারছে না, সেজন্য কোনো জবাবও দিতে পারছে না। সেজন্য আবির বিরক্ত হয়ে চলে আসে হোটেলে। এদিকে ডক্টর আকাশের ট্রিটমেন্ট করতে থাকে, তার সাথে পুরো হসপিটাল সিকিউরিটি দিয়ে ভরা। অন্যদিকে রিয়াজ, ওকে মারতে পেরেছিস? মরবে কিনা জানি না, কিন্তু ওর শরীরে গুলি লাগছে, কিন্তু গুলিটা ঠিক কোথায় লাগছে সেটা বুঝতে পারছি না। তাহলে সবটা দেখ, তারপর আসতি। ততক্ষণ তো সিকিউরিটিগুলো আমাকে মেরে ফেলতো। ওখানে তো তাড়াতাড়ি সিকিউরিটি পৌঁছলো কি করে? সেটা আমি কি করে বলবো, তবে আমাদের কোনো লোক যে জীবিত থাকবে না সেটা আমি বুঝতে পারছি। কি বলে? তাহলে তো আমাদের আরো বেশি সাবধান থাকতে হবে। আকাশ যদি জানতে পারে ওই হামলার পিছনে আমরা আছি, তাহলে আমাকে আর তোমাকে তো সোজা ওপরে পাঠিয়ে দিবে। তুই বরং কয়েকটা দিন অন্য দেশে ঘুরে আয়। আমি আমার সব লোকদের বলি কয়েকদিন গা ঢাকা দিয়ে থাকার জন্য। সেটাই করো আব্বু। এরপর রিয়াজ ওই দেশ থেকে অন্য দেশে পালিয়ে যায়। এদিকে হোটেলে ওরা 4জন বসে আছে, কারোর মাথায় তো কিছুই ঢুকছে না পার্কে ঘটে যাওয়া কাহিনী নিয়ে। তা নিয়ে ওরা আলোচনা করতে থাকে। অন্যদিকে ডক্টর আকাশের গুলি বের করে ওকে কেবিনে নিয়ে যায়। সিকিউরিটিগুলো কেবিনের বাইরে দাঁড়িয়ে পাহারা দিতে থাকে। একদিন পরে আকাশের জ্ঞান ফিরে, সেজন্য সিকিউরিটিগুলো ওর কাছে যায়। এখন কেমন লাগছে স্যার? এখন তো ভালো লাগছে। তা আমার সাথে যারা ছিল তারা কোথায়? 3টা মেয়ে ছিল, ওনারা তো গাড়ি নিয়ে চলে গেছে। আর একজন ছিল, অমনি মনে হয় আপনার ব্যাপারে কিছু জানতে চেয়েছিল, কিন্তু আমরা ভাষা বুঝতে পারিনি বলে কিছু বলতে পারিনি। আচ্ছা, ভালো করেছো। তা আমি এখান থেকে কবে যেতে পারবো তা নিয়ে কথা কি বলেছো? এই তো 2 দিন পরে। আমার এই অবস্থার কথা বাহিরে কেউ যেন। ঠিক আছে স্যার, তাই হবে। 2 দিন পরে আকাশ হসপিটাল থেকে চলে আসে হোটেলে। এসে দেখে আবির বসে আছে, কিন্তু তানু, নিহা আর ইরা ওরা কেউই নেই। আবির তো আকাশকে দেখে জড়িয়ে ধরতে যাবে, কিন্তু হাতে ব্যান্ডেজ দেখে আর জড়িয়ে ধরতে পারেনি। না জানে এতদিন হয়ে গেল, আমাকে দেখতে তো গেলি না ভালো কথা, কিন্তু ঘুরতে তো যেতে পারতি ওদের সাথে। তোর কি মাথা খারাপ? একে তোর এই অবস্থা, তার উপর তোর কোনো খোঁজ নেই। যে নেবো তাও পাচ্ছি না। কোন হসপিটালে কি অবস্থায় আছিস তাও তো জানি না। এটা আমি জানি, তা ওদের সাথে ঘুরতে তো পারতি। আমি ঘুরতে যাব, আর তুই এসে যদি আমাকে না পাস তখন তোর মনের কি অবস্থা হবে তা আমি জানি। আমার যদি ফিরতে আরো লেট হতো কয়েকদিন। ঠিক সমস্যা কি? ততদিন থাকতাম। তা তুই যখন এসেছিস চল আমরা ঘুরে আসি কোথাও থেকে। আছে, চল তাহলে। কিন্তু এরকম অবস্থায় তুই ঘুরবি কি করে? তাছাড়া আমাকে এটা বল, তোর উপরে হামলা করলো কে? আর তোকে বাঁচানোর জন্য সিকিউরিটি আসলো কই থেকে? এত জলদি তোকে জানতে হবে না, সবকিছু আস্তে আস্তে জানতে পারবি। আমরা তো কয়েকদিন পরে চলে যাব, তখন আর জানবো কি করে? আমরা এখানে আপাতত 1 মাস থাকবো। তাহলে ব্যবসায় দেখবে কে? তোর বাবা তো আছেই, এত বছর ধরে উনি তো সব দেখে রেখেছে।
সেজন্য 1 মাস রাখলে আহামরি কোনো লস হবে না। তাই এতগুলো দিন যদি হোটেলে থাকি তাহলে বিল কত হবে ভেবে দেখেছিস? তোকে বিল দিতে কে বলেছে? আমরা এখানে যতদিন আছি কোনো বিল দিতে হবে না। কেন বলতো? সব প্রশ্নের উত্তর এখন জানতে হবে না, আস্তে আস্তে সবটা জানতে পারবি। এখন চল তাহলে, ওরা 3 জন রেস্টুরেন্টে গেছে খাওয়ার জন্য, চল আমরাও ওইখানে যাই তাহলে। এরপর ওরাও রওনা দেয়। তারপর ওদের সাথে খেতে বসে। খেতে বসার সময়ে মোটামুটি সবাই টুকটাক জিজ্ঞেস করতে থাকে আকাশের ব্যাপারে। কথা শেষ হইতে হইতে ওদের খাওয়াও শেষ হয়। কিছুক্ষণ পরে ওরা বিল নিয়ে চলে আসে বাহিরে। তখনই এটা কি হলো? আচ্ছা, আমরা একটু শপিংয়ে যাব। 2 দিন পর তো চলেই যাব। তাহলে চল ইরা, আমরা যাই তাহলে। আমরা মোটামুটি 1 মাস থাকবো এখানে। কিন্তু ভাইয়া, আমরা তো এতদিন থাকতে পারবো না। তাহলে তোমরা চলে যাও, আমি ইরা আর আকাশ থেকে যাব, তোমরা তাহলে চলে যাও। আমি থেকে কি করব? তুই দেশে ফিরে কি করবি? কোম্পানির দায়িত্ব কে নিবে? তাছাড়া আকাশকেও তো যেতে হবে। এতদিন ছুটি তো ওকে দিব না আমি। তুই দেশে ফিরবি 1 মাস পর, ততদিন আমরা 3 জন এখানে থাকবো। আর তানো আর নেহা যখন চলে যাবে তখন ওরা যাক। কিন্তু ভাইয়া। কোনো কিন্তু নয়, যা বলেছি তাই হবে। ঠিক আছে, আমরা যখন চলে যাব তখন কিছু শপিং আমরা করে নেই। ঠিক আছে চলো। কাকা, শপিং মল ভালো হবে কোনটা? তাহলে তোমরা গাড়িতে ওঠো, আজকে শপিং আমার তরফ থেকে করাবো। তোমার মতো ফকিন্নি কিনা শপিং করাবে? তুমি বুঝতেছো কি বলতেছো? শপিংয়ে কত $1000 খরচ হতে পারে তার কি কোনো আইডিয়া আছে? চিন্তা করছো কেন? ডলার তো আমি দিব। ইরা, ডলার তো উনি দিবে, তাহলে তোকে এত চিন্তা করতে হবে না। চিন্তা করব না মানে? ডলার তো সে আমার ভাইয়ের কাছ থেকে নিয়েই করবে। সত্যি কি এরকমটা হবে? বললাম তো, যত খরচ হবে আমি দিব। তোমার মতো ফকির যখন শপিং করবে তখন আমি আর বাকি থাকবো কেন? আমিও একসাথে করে নিব। তা 3 জনকে শপিং করাতে পারবে তো? সামান্য 3 জন তোমরা, এর চেয়ে বেশি হলেও আমার এতটুকু সমস্যা হবে না। ঠিক আছে, চলেন তাহলে। এরপর ওরা একটা বড় শপিং মলে আসে। এরপর ইরা, নিহা আর তানু ওরা যুক্তি করে শপিং করতে থাকে। শপিং মলে ওরা নিজেদের ইচ্ছা মতো কিনতে থাকে। এরপর যখন কাউন্টারে আসে, দেখুন, যা যা কিনেছি সবই যেন নিতে পারি। আবার দেখিয়েন, ডলার কম হওয়াতে ফিরিয়ে দিতে যেন না হয়। তেমনটা হবে না। এদিকে ওদের পোশাকগুলো বিল তৈরি করতে থাকে। এদিকে আবির আকাশকে বারবার খোঁচাতে থাকে, কিন্তু আকাশ তাতেও কোনো কিছু নিয়ে রিয়্যাক্ট করলো না। একটু পরে দোকানদার বিল জানায়। তা শুনে ওরা সবাই অবাক হয়। নিন, এবার বিল পরিশোধ করুন। এত $1000 কি পারবে? যদি নাই পারে তাহলে শুধু শুধু এখানে নিয়ে আসার মানে কি? এদিকে বাকিরা মুখের দিকে তাকিয়ে আছে। ওদের সামনে আকাশ ওর মানিব্যাগে হাত দেয়, সাথে কিছু একটা খুঁজতে থাকে। খুঁজে পাওয়ার পর একটা গোল্ডেন কালারের কার্ড বের করে ওদের কাছে দেয়। কার্ড দেখে বাকিরা অবাক হয়। ভেবেছিলে এই গরিব ছেলেটির কিছু নেই, তাই না? কিন্তু গরিব ছেলেটার যা যা আছে তা আপনাদের সবার সম্পদ হিসেব করলেও আমার সমতুল্য হবে না। কথাটা শুনে ওরা একটু অবাক হলো। এইদিকে কাউন্টারে বিল দেওয়া হয়ে গেছে। ওরা যে যার মতো গাড়িতে এসে বসে। তখনই আচ্ছা, এখানে কত ডলার শপিং হয়েছে? বেশি না, $10,000। এত ডলার পেলে কোথা থেকে? তা জেনে আপনাদের কাজ কি? তারপরও আপনি এতগুলো ডলার দিয়ে আমাদের শপিং করিয়ে দিলেন। সে ডলার আসলো কি করে তা কি জানতে পারবো না? জানার তো কোনো প্রয়োজন নেই। এদিকে ওদের নিয়ে হোটেলে আসে। ওরা যে যার রুমে চলে আসে। এরা তো বের হবে রুম থেকে, তখন আকাশ ওকে জিজ্ঞেস করতেই, তোকে কি কৈফিয়ত দিতে হবে আমি কি করব না করব, কোথায় যাব না যাব এইসব নিয়ে? দেখো, তুমি আমাকে স্বামী হিসেবে নাই মানতে পারো, কিন্তু তুমি কোথায় যাবে না যাবে সেজন্য আমি জিজ্ঞেস করতেই পারি। তা বলার প্রয়োজন মনে করি না আমি। তবে কোনো বিপদ হলে তখন কি করবে? তা নিয়ে তোকে ভাবতে হবে না। এদিকে এরা বের হয়ে তানুর রুমে আসে। এরপর ওদের সাথে কথা বলতে থাকে। দোস্ত, তুই যদি এখানে থাকিস তাহলে ওকে একা একা জব্দ করবি কি করে? আমিও তো সেটাই ভাবছি। কিন্তু কি করব আমি একা একা? তার চেয়ে বরং আমরা আরো কিছুদিন থাকি এখানে। একেবারে ওকে আরো নাকানি চুবানি খাইয়ে তারপর আমরা না হয় যাবো এখান থেকে। দোস্ত, কি বলিস? একটা কাজ করলে হয় না? কি কাজ? আমরা রবি রনিকে এখানে আসতে বলি, তাহলে অনেক ভালোভাবে ওকে আরো ঝামেলা জড়াতে পারবো।
আইডিয়াটা তো মন্দ না, তাহলে ওদের এখানে আসতে বলি। তার বলতে এক্ষুনি ওদের আসতে বল। এইদিকে ওরা তো আড্ডা দিতে থাকে, অন্যদিকে আকাশ একা একা বসে আছে আর আগের দিনগুলো ভাবতে থাকে। এখন হয়তো ভাবছেন আগের দিন বলতে কোন দিনগুলো কথা বলছে। তাহলে আপনাদের একটু অতীতে আসতে হবে কিছুক্ষণের জন্য। অতীত, আকাশ একবার দুবাইতে এসেছিল। তখন আকাশের চারপাশে ছিল সিকিউরিটি দিয়ে ভরা। এয়ারপোর্ট থেকে বের হয়ে 7-8টা গাড়ি নিয়ে যেতে থাকে হোটেলের দিকে। তখনই আচমকা একটা গাড়ির সাথে ওদের গাড়ির একটু টাচ হয়, আর এতেই গাড়িগুলো এক এক করে থেমে যায়। কি হয়েছে? গাড়ি এভাবে রাস্তায় কেন থামালে? স্যার, আমি নেমে ব্যাপারটা দেখে আসতেছি, আপনি গাড়িতেই থাকুন। সিকিউরিটি গাড়ি থেকে নেমে ওই গাড়িটার দিকে আসে। তখনই ওই গাড়ি থেকে একটা মেয়ে বের হয়। আপনি কি চোখে দেখে গাড়ি চালাতে পারেন না? তোর সাহস কি করে হয় আমার সাথে এভাবে কথা বলার? সাহসের তো কিছুই দেখিনি। সামান্য সিকিউরিটি হয়ে এভাবে কথা বলার সাহস তুই পেলি কোথা থেকে? গাড়িতে তিনি বসে আছে তার কাছ থেকে। এরপর থেকে যেন আপনাকে আমাদের চারপাশে না দেখি, কথাটা মনে রাখবেন। এরপর সিকিউরিটি চলে আসে গাড়িতে। এদিকে ইরা তো রাগে ফেটে একাকার, কেননা সামান্য একটা সিকিউরিটি ইরাকে এভাবে অপমান করবে তা তো ইরা মেনে নিতে পারেনি। সেজন্য ইরা ওদের পিছনে পিছনে গাড়ি নিয়ে আসতে থাকে। এদিকে আকাশ সিকিউরিটিকে কিছু প্রশ্ন করতে থাকে, আর সিকিউরিটি সেসব প্রশ্নের উত্তর দিতে থাকে। মেয়েটা তো তাহলে অনেক ডেঞ্জারাস। কি বলো? তার বলতে একটা কাজ করো, আমি তো এখানে 7 দিন আছি, ওই মেয়েটার পুরো ডিটেলস তুমি আমার চাই। চিন্তা করবেন না, হয়ে যাবে। মেয়েটার গাড়ির নম্বর আছে, ওই নাম্বার দিয়ে তথ্য পেয়ে যাবেন সহজেই। তাহলে সেটাই করো। এদিকে ইরা হোটেলটা দেখে নিল, কিন্তু আকাশের চেহারা দেখা ওর হলো না। এদিকে পরের দিন আকাশ ওর মিটিং নিয়ে ব্যস্ত থাকে, সেজন্য ইরার কথা প্রায় ভুলেই গিয়েছে। পরের দিন আবিরের সাথে আকাশের দেখা হয় একটা মিটিংয়ে। হ্যালো স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তা তুমি কেমন আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। এটা হচ্ছে আমার প্রজেক্ট, যদি একটু দেখে দিতেন। এটা রেখে যাও, পরে আমি তোমাকে জানিয়ে দিব। তোমার অ্যাড্রেস এখানে দিয়ে যাও। অফিসের নাকি বাসার? যে কোনো একটা দিলেই হবে। এইদিকে আবির তখন ভুল করে ওর বাড়ির অ্যাড্রেস যে কার্ডে লেখা ছিল তা দিয়ে চলে যায়। এদিকে পরের দিন স্যার, ঠিকানায় নিয়ে এসেছি। কই দেখি। এরপর সিকিউরিটি ঠিকানা দেয়। তখন আকাশ অবাক হয়, কেননা আবির যে ঠিকানা দিয়েছিল তা এই ঠিকানার সাথে পুরোপুরি মিলে যায়। তাহলে এই ব্যাপার। আচ্ছা, এই মেয়েটা আবিরের বউ নয় তো? তা হওয়ার সম্ভাবনা নেই। এই কথা বলছো কি করে? আবির লোকটা যে ফাইল দিয়েছিল সেখানে তো লেখা আছে উনি বিয়ে করেনি, আর এই মেয়েটার অ্যাড্রেস যে লেখা আছে সেখানেও লেখা আছে সে বিয়ে করেনি। যাক, তাহলে তো ভালোই হলো। আচ্ছা, একটা কাজ করো, ফাইলটা আমার কাছে দাও, আমি নিজে এসে দিয়ে যাব। তা কি করে সম্ভব? আমরা এতজন আছি, আমরা থাকতে আপনি যাবেন, এতে তো আমাদের ওই। কিছুই হবে না, তাছাড়া আমি একদম সাধারণভাবে যাব ওখানে। কিন্তু স্যার, আপনার সিকিউরিটি, আপনাকে তো আমরা এভাবে বিপদের মুখে ফেলে দিতে পারি না। তা নিয়ে ভাবতে হবে না, তাছাড়া আমি ছদ্মবেশ ধারণ করে যাব, তাহলে বিপদ আসবে কি করে? কেন স্যার, রাজীব আর ওনার ছেলে ইয়াস, ওনারা তো সবসময় আপনার ক্ষতি করার জন্য লেগে থাকে সব সময়। আমি যে এই দেশে এসেছি তা তো ওরা কেউ জানার কথা না। বলা তো যায় না কখন কি হয়ে যায়। জানি আমাকে নিয়ে তোমাদের চিন্তা, কিন্তু এতটাও চিন্তা করতে হবে না। তাছাড়া একটা কথা, আমি যে যাব তা যেন কেউ না জানে। তাছাড়া তোমরা বাড়ির বাহিরে দরকার হলে অপেক্ষা করবে আমার জন্য। জি স্যার, এটা একদম ভালো কথা বলছেন। এইদিকে আবির যখন বাসা থেকে বের হয়ে যায় তখন আকাশ ছদ্মবেশ ধরে ইরাদের বাড়িতে আসে। আসলে আকাশ পোশাক পরেছে একদম সাদা সিধা, আর মুখে আলগা কিছু চুল লাগিয়েছে, যেন ওর আসল চেহারা কেউ দেখতে না পায়। সেজন্য সকালে বের হয় ওদের বাড়ির উদ্দেশ্যে। গাড়িতে উঠে পড়ে, আর ওর পিছনে 5-6টা গাড়ি চলতে থাকে। ইরাদের বাড়ির কাছে এসে থামে গাড়িগুলো। স্যার, চলে এসেছি। তোমরা তাহলে অপেক্ষা করো, আমি তাহলে ভিতরে যাই। এরপর আকাশ ভিতরে আসে। কিছুক্ষণ পরে কেউ দরজা খুলে দেয়, সেজন্য ভিতরে ঢুকে বাড়িটা দেখতে থাকে। কিছুক্ষণ পর, এই যে, কে আপনি? এভাবে হুট করে ঘরের ভেতরে কি দেখেন উকি দিয়ে? কই কিছু না তো, আমি তো বাড়িতে কে কে আছে তা দেখতে চাইলাম। কেন কেন? আপনি কি ঘটক নাকি? আমাকে দেখে কি ঘটক মনে হয়? তেমনই তো মনে হয়, শুধু একটা ছাতা হলেই হয়ে যেত, তার উপর বাইরে যে রোদ। কি বলেন? বাহিরে তো বৃষ্টি হচ্ছে। আপনাকে কে বলল? ছাদে চলুন, তাহলে দেখতে পারবেন।
আমাকে দেখে কি আপনার বলদ মনে হচ্ছে? আমি আপনার মতে একটা অপরিচিত লোকের সাথে ছাদে যাব তা ভাবলেন কি করে? আরে রাগেন কেন? আমি তো এমনিতে ফান করলাম। যে যাই করুক, আমার বাড়িতে কি সেটা আগে বলেন। এত বড় বাড়িতে আপনি একাই থাকেন? যে কাজে এসেছেন তা বলেন। এই নিন ফাইল, কিসের ফাইল এটা? বলে দেখুন তাহলে বুঝতে পারবেন। ইরা এরপর পার্সেল খুলে দেখে। একটা ফুল আর একটা কাগজ। তা দেখে অবাক হয় কিছুটা। এইগুলো কি? ফুল আর চিঠি। সেটা তো আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমাকে কেন? তার আগে আপনার পরিচয় কি সেটা আগে আমাকে বলেন। আমি কুরিয়ার বয়, তাই কুরিয়ার দেওয়ার জন্য এসেছি। কুরিয়ার বয়, ভালো কথা। তাহলে বাসার বাইরে অপেক্ষা না করে এখানে এভাবে বাসার ভেতরে কেন এসেছেন? আপনাকে দেখার জন্য আর এইগুলো দেওয়ার জন্য। ফাজলামো করার আর জায়গা পান না? আপনি আমার বউ নাকি রোমান্টিক বিয়ান যে আপনার সাথে ফাইজলামো করব? একটা থাপ্পড় দিব, বেয়াদব কোথাকার। যে কাজে এসেছেন সে কাজটা করেন, নয়তো আমি বাসা থেকে বের করে দিব। সে আপনি যাই বলুন, আমি তো কাজ করার জন্যই এসেছি। আপনি বের হন তো, নয়তো আমি এবার সিকিউরিটি ডাকবো। এদিকে আকাশ বের হচ্ছে না বলে এরা সিকিউরিটিকে কল দিতে যাবে, তখনই ওখানে আবির চলে আসে। আবির আসাতে, ভাইয়া, এই লোকটার কথা নেই বার্তা নেই আমাদের বাসায় ঢুকে পড়েছে। আর জানিস এরপর কি হয়েছে? আমি তো মাত্র এলাম, তাহলে এর আগে কি হয়েছে সেটা আমি জানবো কি করে? উফ ভাইয়া, এই লোকটা বাসার ভেতরে এসে আমাকে ফুল আর চিঠি দিচ্ছে। এই আধুনিক যুগে এসে চিঠি? কথাটা বলে আবির হাসতে থাকে। তখন এরা তো বিরক্ত হয়ে বলে, কিন্তু আমাকে যে ফুল দিল তার কি হবে? এই কথাটা কি সত্যি? তুই আমার বোনকে চিঠি আর ফুল দিয়েছিস? স্যার, আপনি যে একটা প্রজেক্টের জন্য একটা কোম্পানিকে বলেছেন আমি ওনার কাছ থেকে এসেছি, উনি আপনার জন্য ফুল আর প্রজেক্টগুলো পাঠিয়েছে, কিন্তু উনি ভুল করে ভেবে বসলেন এইগুলো চিঠি। কি ধরিবাদ ছেলেটা, 1 মিনিটে পোল্ট্রি নিয়ে নিল। ভাইয়া, তুমি ওর কথা মোটেও বিশ্বাস করো না। তাহলে এই নিন স্যার, আপনি কাগজগুলো চেক করে দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি মিথ্যে বলছি কিনা। ঠিক আছে, দাও। এরপর আবির চেক করতে থাকে। এদিকে ইরা তো রাগে একদম ফেটে যাচ্ছে। সবগুলো কাগজ শেষ করার পর আবির তো খুশি হয়। তোমার স্যারকে বলবে আমার তরফ থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি 3 দিন পরে একটা পার্টি দেবো, তোমার স্যারকে বলবে অবশ্যই আসার জন্য। সেটা আপনি ওনাকে সরাসরি বলে দিন, তাহলেই হবে। আমি ওনার অফিসে এসে বলে যাব। এই বলে আবির তো খুশি হয়ে চলে যায়, কিন্তু আকাশ এখনো থেকে যায় ওখানে। কি মিথ্যা কথা বলতে পারেন আপনি? ফুল তো আপনার জন্য ছিল না, তাছাড়া আপনার মতো মেয়েকে ফুল দিব ভাবলেন কি করে? কি মিথ্যা কথা বলতে পারেন আপনি? আয়নায় আগে আপনার চেহারা ভালো করে দেখে আসুন, তাহলে বুঝবেন আপনার মতো মেয়েকে কেউ পছন্দ করবে কিনা। কি এত বড় অপমান! কথাটা বলে আকাশকে মারতে আসবে, তখনই স্লিপ খেয়ে আকাশের উপর এসে পড়ে। এতে আকাশ নিচে আর ইরা উপরে। এদিকে আকাশ তো মুগ্ধভাবে ইরার দিকে তাকিয়ে দেখতে থাকে। ইরার চুলগুলো বাতাসে হালকা উড়ছে, সেজন্য না চাইতেও হাত দিয়ে চুলগুলো ঠিক করে দেয়। এতে ইরা তো আরো বেশি করে রেগে যায়। আপনার সাহস কি করে হলো আমাকে এভাবে স্পর্শ করার? তুমি উপরে আছো বলেই তো সাহস পাচ্ছি। এই বলে ওখান থেকে চলে আসে। এদিকে ইরা তো কিছুই বুঝতে পারছে না। এদিকে 3 দিন পর আবির একটা পার্টি রাখে। যে পার্টিটা রেখেছে ওরা যে প্রজেক্ট ফেলো সে কাজের জন্য। এইদিকে আকাশ তো আসতে পারবে না, কেননা আকাশ চিন্তা করলো ওই দিনের মতো ছদ্মবেশ ধরে যাবে। একটু পরে পার্টিতে ছদ্মবেশ ধারণ করে আসে। একটু পরে ওখানে নেহার তানু চলে আসে। অন্যদিকে আবির আকাশকে দেখে ওর কাছে আসে। কি ব্যাপার, আপনি এখানে কেন? স্যার আসতে পারিনি বলে আমাকে বলেছে আসার জন্য। যাক, আকাশ স্যার যখন আসতে পারেনি আর উনি আপনাকে পাঠিয়েছে, এতে আমি খুশি। তা আপনার কোনো কিছু লাগলে আমাকে অবশ্যই জানাবেন। শিওর জানাবো। এদিকে আকাশ তো আসতে পারবে না, কেননা আকাশ চিন্তা করলো ওই দিনের মতো ছদ্মবেশ ধরে যাবে। একটু পরে পার্টিতে ছদ্মবেশ ধারণ করে আসে। একটু পরে ওখানে নিহার তানু চলে আসে। অন্যদিকে আবির আকাশকে দেখে ওর কাছে আসে। এরপর শুরু হয় পার্টি। এইদিকে ইরাকে কোথাও দেখতে পায় না বলে খুঁজতে থাকে, কিন্তু তাও খুঁজে পাচ্ছে না। সেজন্য বাসার ভিতরে এদিক ওই দিকটাই খুঁজতে থাকে, তাও পাচ্ছে না। কিন্তু তখনই কারো হাসির শব্দ শুনে আকাশ থেমে যায়। এরপর ভালো করে হাসির শব্দটা শুনতে থাকে। তখনই বুঝতে পারে এটা ইরা। সেজন্য রুমে ঢুকে যায় আর ওখানে নিহার তানুকে দেখতে পায়। কি ব্যাপার, আপনি কে? এভাবে না বলে রুমের মধ্যে ঢুকে গেলেন কেন? কি ব্যাপার, উত্তর কেন দিচ্ছেন না? তোদের কিছু জিজ্ঞেস করতে হবে না, তোদের আমি সবটা বলতেছি।
ইনি সেই লোকটা যার কথা তোদের বলেছি। ও সত্যি নাকি? তা কি বলেছো? তোমার এত খুশি হওয়ার কারণ তো আমি দেখছি না। খুশি তো হবই, আমাদের মাঝে ওইসব যে হলো, যে সবও তুমি বলেছো, সেজন্য খুশি তো লাগবেই। ইরা, এই ছেলেটা কি সব আবল তাবল বলছে? কি হয়েছে তোদের মাঝে? তুই কেন ওর কথায় কান দিচ্ছিস বলতো? তাহলে আর কি করব, কারণ তুই তো আমাদের সবটা বলিসনি, সেজন্য। সত্যি বলছি, আমি কোনো কিছুই লুকাইনি। তাছাড়া তোদের কি মনে হয় ওর মতো একটা ছেলের সাথে আমি এইসব করব? করতেও তো পারিস। তাছাড়া ছেলেটার বডি তো ঠিকই আছে, শুধু চেহারা তেমন একটা বোঝা যাচ্ছে না, নয়তো সব দিক দিয়ে ঠিক থাকতো। তোদের কি বুদ্ধির সব লোপ পেয়েছে? আর এই যে আপনি এখনই রুম থেকে বের হন, নয়তো আমি আপনাকে বলে আপনার ব্যবস্থা করতেছি। আপনার কি মনে হয় আপনার ভাই আমাকে এই রুম থেকে তাড়াবে? তাড়াবে না তো আপনাকে কি ওর সাথে বিয়ে দিবে নাকি? তোরও যে মাথাটা গেছে, ওর মতো ছেলেকে কেন আমি বিয়ে করতে যাব? তাড়াবে না তো আপনাকে কি ওর সাথে বিয়ে দিবে নাকি? তুই কি চুপ করবি? তোকে কথা বলতে হবে না, আর তুই রুম থেকে এখনই বের হবি। আমি কেন বের হব? ওফ, তোকে বলিনি? এই বজ্জাত লোকটাকে বলেছি। একটা কথা বলবো কি? কি কথা? আপনি কেন ছোট লোকদের দেখতে পারেন না? তা জেনে তুই কি করবি? দেখুন, যদি আমি জানতে পারি তাহলে হয়তো আপনার কিছু ধারণা থাকলে সে ধারণা আমি পাল্টে তো দিতে পারি। কিন্তু দুনিয়ায় এত লোক থাকতে আপনাকে কেন বলবো? বললে তো ক্ষতি নেই। সত্যি ইরা, উনি তো ঠিকই বলেছে, বললে তো ক্ষতি হবে না, সেজন্য বলে দে কি কি কারণ আছে। এরপর নিহাও প্রশ্ন করে, আর ওদের প্রশ্নের জবাবে ইরা বলতে থাকে। টানা 1 ঘন্টা পরে ইরার সবটা বলা শেষ হলো, সাথে ইরার চোখ থেকে পানি পড়তে থাকে। সবটা শুনে আকাশ আর বাকিদেরও খারাপ লাগলো, কিন্তু এতে আকাশের একটু উপকার হলো। কিভাবে উপকার হলো তা আপনারা পরে জানতে পারবেন, কেননা একটা গল্পের কাহিনী আমি রেখে দিলাম। সেটা যখন সময় হবে তখনই আপনাদের জানানো হবে। তবে এতটুকু জেনে রাখুন, যখন ওই কাহিনী আপনারা জানতে পারবেন তখন নিজেরাও বিশ্বাস করতে পারবেন না, এরকমও যে হতে পারে। এরপর কি হয় তা নিয়ে চলুন আলোচনা করি। তোর মনে এত কষ্ট, তা তুই আমাদের আগে কেন বলিসনি? সব কষ্ট যে বলার মতো হয় না। এখন তাহলে যা হওয়ার হয়ে গিয়েছে। তুই তো চাইলেও এখন তাকে খুঁজে পাবি না। সেটা আমি জানি, কিন্তু কি করব? তাও তো কোনো কিছু করা যাচ্ছে না। আমি যে ভুলতে পারছি না ওকে, একদিকে ভুলতে পারছি না, অন্যদিকে ওকে ক্ষমাও করতে পারছি না। যা হওয়ার হয়েছে, এখন আর এইসব নিয়ে ভেবে কি কাজ আছে? তাছাড়া এখন চল নিচে যাই। চলুন আমিও আপনাদের সাথে যাই। আপনি কেন আমাদের সাথে আসবেন? তাহলে আমি এখানে রুমে একা থেকে কি করব? সেটাও ঠিক। তাহলে নিচে নেমে আমাদের থেকে দূরে থাকবেন। ঠিক আছে। এরপর শুরু হলো বাকি কাজ। ওরা তো নিচে নেমে গেল, এদিকে সবাই যে যার মতো আনন্দ করতে থাকে, কিন্তু আকাশ আর ইরার মনে কোনো আনন্দ নেই। কিন্তু কেন সে আনন্দ নেই তা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন, কেননা আপনাদের মধ্যে যে এটার উত্তর দিতে পারবেন তার জন্য পুরস্কার আছে। এরপর 1 ঘন্টা যেতেই ওই বাড়িতে কিছু লোক আছে চাঁদা তোলার জন্য চলে আসে আবিরের বাড়িতে। এদিকে ওরা তো এসেই ঝামেলা শুরু করে দিল। কিছুক্ষণ পরে, এই দেখ, ভালো ভালো বলছি, চাঁদা দে, নয়তো খারাপ কিছু করে বসবো, পরে আমাকে দোষ দিতে পারবি না বলে দিলাম। তুই কি জানিস এখানে কত দামি নামি লোকেরা আছে? একটা কল দিলে তোর হাওয়া এখানে বেরিয়ে পড়বে। ও তাই নাকি? দেখি কাকে কল দিস তোরা, আমি তো দেখে নেব। ঠিক আছে দিচ্ছি, বল। এই বলে আবির কল দিতে থাকে, কিন্তু কল কোথাও যাচ্ছে না, নেটওয়ার্ক না থাকার কারণে। এক কথায় কারোর ফোনেই নেটওয়ার্ক নেই, এই জন্য বাকিরা তো ঘাবড়ে যায়। এইদিকে আকাশ ওখানে এসে লোকটাকে চিনতে পারে, সেজন্য লোকটার কাছে আসে, কিন্তু লোকটা আকাশকে চিনতে পারেনি আকাশের ছদ্মবেশ ধরার কারণে, সেজন্য লোকটার কাছে যেতে থাকে। তোর দেখে অনেক সাহস। সাহস আছে বলেই তো সামনে এসেছি। তা এখন কি করবি? কি আর বলবো, তোকে মেরে ফেলবো। ঠিক আছে, দেখি কত বড় সাহস তোর। এদিকে আকাশ সামনের দিকে যেতে থাকে, আর বাকিরা তো ভয়ে ভয়ে শেষ। এদিকে আকাশের সিকিউরিটিগুলো এক এক করে আসতে থাকে। আসলে ওরা যতক্ষণ বাহিরে ছিল তার উপর এরা যে এসেছে সেটা ওরা বুঝতে পারেনি। যখন পরিস্থিতি থমথমে ছিল তখন ওরা কিছু একটা আন্দাজ করতে পেরে এসেছে। এদিকে সিকিউরিটি দেখে আকাশও একটু স্বস্তি পেল।
ওরা ভিতরে এসে ওই লোকগুলোর দিকে বন্দুক ধরে রাখে। এই কারা তোরা? কেন এখানে এসে নিজের জীবনটা দিতে চাইছিস? আমাদের কথা না ভেবে তোর জীবন কিভাবে বাঁচবি তা নিয়ে ভাব। তুই কি আমাকে হুমকি দিচ্ছিস? সেটাই ধরে নে, আমরা এখানে 15 জন আছি আর তোরা 10 জন। এবার তোরা কি করবি তা নিজেরাই ভেবে নে। লোকগুলো এবার বুঝতে পারে আসলে ওরা পারবে না, কেননা ওদের 5-6 জনের কাছে বন্দুক আছে, আর সিকিউরিটিতে থাকা প্রতিটা লোকের হাতেই বন্দুক আছে। এরপর ওদের এখান থেকে মারতে মারতে নিয়ে যায়। আবির একটু অবাক হয়, কেননা এই সিকিউরিটিগুলো আকাশের তা আবির দেখেই চিনতে পেরেছে। এদিকে অনুষ্ঠান তো শেষ হয়ে যায়। অন্যদিকে পরের দিন আবির আকাশের সাথে দেখা করার জন্য অফিসে আসে। স্যার, আসবো কি? কি ব্যাপার, আপনি এখানে কেন? আপনাকে তো ইনভাইট করলাম, কিন্তু আপনি তো আসলেন না। কি করব, কাজে ব্যস্ত ছিলাম, সেজন্য। তোমার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। আমার সাথে? হ্যাঁ, তোমার সাথে। সেজন্য চলো আমরা অন্য কোথাও এসে কথা বলি। কোথায় যাবেন স্যার? রেস্টুরেন্টে যাই আমরা। কি ব্যাপার স্যার, আপনি এখানে কবে এলেন? আমাদের তো কোনো তথ্যই দিলেন না। আমি এসেছি 7 দিনের জন্য, কিন্তু এখন মনে হচ্ছে আরো কিছুদিন কাটাতে হবে। চলুন স্যার, আপনাকে আমার রুমে নিয়ে যাচ্ছি। আমরা এখানেই বসতে পারবো। এইসব রুমের তো ভাড়া অনেক বেশি। আপনি আকাশ স্যারের সাথে এসেছেন, সেখানে আবার ভাড়া নিয়ে এত চিন্তা করছেন কেন? সেসব বাদ দাও, আপনি রুম ঠিক করে নিন আর খাবার অর্ডার করে নিন। আমরা ততক্ষণ এখানে বসি। ঠিক আছে স্যার, যেমনটা আপনার ইচ্ছা। এরপর ওখানকার একটা রেস্টুরেন্টে আসে। ম্যানেজার তো আকাশকে দেখেই চিনতে পারে, সেজন্য সবকিছু ফেলে রেখে চলে আসে আকাশের কাছে। এরপর ওরা কথা বলতে থাকে। এইদিকে আবির তো ভেবেই পাচ্ছে না আকাশ কি নিয়ে কথা বলতে চাইছে ওর সাথে। 10 মিনিট পর ওদের কেবিনে নিয়ে আসা হয়। একটু পরে আবির, আমি যে কথাগুলো বলবো সে কথাগুলো তোমার আর আমার মধ্যেই থাকবে, এইগুলো বাহিরে যেন না যায়। জি স্যার, বলুন। আচ্ছা, ইরা তো তোমার ছোট বোন, আর ওর বয়স কত হবে? ইরার বয়স তো 22 বছর এখন, কিন্তু ওর ব্যাপারে জানতে চাইছেন কেন? আমি তোমার বোনকে পছন্দ করে ফেলেছি, আর আমি ওকে বিয়ে করতে চাই। সত্যি বলছেন স্যার? আমার তো বিশ্বাসই হচ্ছে না আপনার সাথে আমার বোনের বিয়ে হবে। তোমার বোনেরও তো মত থাকতে হবে। ইরা যদি বুঝতে পারে আপনি কে, তাহলে তো কখনোই মানা করবে না। ইরাকে জানতে দেওয়া যাবে না আমি কে আর আমার পরিচয় কি। কিন্তু কেন? তোমার বন্ধু হিসেবে আমাকে পরিচয় করিয়ে দিবে ইরার সাথে। সে না হয় করলাম, কিন্তু ইরা তো এত তাড়াতাড়ি বিয়ে করবে না। ওর আরও 1.5 বছর লাগবে পড়া শেষ করতে। পড়াশোনা শেষ হলে ও বিয়ে করবে। এর আগে যদি ওর বিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে নাকি ও পালিয়ে যাবে বা কিছু একটা করে বসবে। সমস্যা নেই, আমি অপেক্ষা করব, তবে আমার পরিচয় জানতে পারবে না। এক কথায় আমি একজন সাধারণ ছেলে। আমার ডলার থেকে শুরু করে বাড়ি গাড়ি কোনো কিছুই নেই। আমি বুঝতে পারছি না কেন আপনি এরকম করতেছেন। সেসব তোমাকে এখন জানতে হবে না। আমি যা যা বলেছি তুমি শুধু সে অনুযায়ী করে নিলেই হবে। ঠিক আছে। আর হ্যাঁ, এর ভিতরে তোমার বোন কোনো ছেলের সাথে মিশে কিনা বা ওর জন্য কোনো ছেলে দেখে কিনা সেসব বিষয়ে জানাবে আমাকে। জি স্যার, জানাবো। এরপর ওরা কথা বলতে বলতে খাবার খেয়ে বেরিয়ে পড়ে। 2 দিন যেতেই ইরাকে দেখার জন্য ছেলে আসে ওর বাবা মাকে নিয়ে। এদিকে ইরা তখন বাসায় ছিল না, শুধু আবির আর ওর বাবা মা ছিল। ওনাদের দেখি সরি, আপনারা আসতে পারেন। আমরা এখন ইরার বিয়ে দিচ্ছি না, আর ইরার বিয়ে আমরা ঠিক করে রেখেছি কয়েকদিন আগে, সেজন্য আপনারা এখন আসতে পারেন। এদিকে ছেলে পক্ষ তার বাবা মাকে নিয়ে চলে যায়। এদিকে ইরার বাবা মা তো অবাক হয়ে আবিরকে প্রশ্ন করে, আমাদের কিছু না জানিয়ে কিভাবে কি করলি? এই দেখো ছেলে। আবিরের বাবা মা ছেলের ছবি দেখে অনেক পছন্দ করেছে, কিন্তু আবির শুধু নামটাই বলে, এর বেশি কিছু বলে না। তোমাদের যে কথাটা বলবো তা ভালো করে শুনে রাখো। ইরাকে এই ব্যাপারে কোনো কিছু বলা যাবে না। ইরা যেমন আছে ওর মতো করে থাকুক, শুধু শুধু ওকে এইসব বলে টেনশন করাতে হবে না। আচ্ছা, ছেলের ছবি দেখালি, ছেলের নাম বললি, কিন্তু ছেলের পরিবারে কে কে আছে, ছেলে কি করে, সেসব তো কোনো কিছুই আমাদের বললি না। ছেলের পরিবারে কেউ নেই,
তবে আত্মীয় স্বজন আছে, ছেলে একাই থাকে, আর ছেলে কি করে তা এখন তোমাদের জানতে হবে না। যখন সময় হবে তখন আমি নিজেই তোমাদের জানিয়ে দেব। এদিকে দিন যেতে থাকে। আকাশ ছদ্মবেশ ধরে ইরাকে দেখার জন্য আসে প্রতিদিন ইরার ভার্সিটির ভিতরে এসে দাঁড়িয়ে থাকে আর ইরাকে দেখতে থাকে। এদিকে রিয়াজ আর রাজীব ওরা জানতে পারে আকাশ একা একা বের হয়, সেজন্য ওরা কিছু লোক ভাড়া করে। এই হচ্ছে ছেলেটা। তোমাদের তো আমরা এমনিতেও যা দেওয়া দিয়েছি। তোমাদের মধ্যে যে ছেলেটার মাথা নিয়ে আসতে পারবে তাকে আরো অনেক বেশি ডলার উপহার দিব। কি বলেন স্যার, এরকম একটা ছেলেকে মারার জন্য এতগুলো ডলার দিবেন? দিব। সেজন্য এখন কথা না বাড়িয়ে না করতে বলেছি, তাই করো। আমরা তাহলে যাচ্ছি, 30 মিনিটের মধ্যে আপনাকে খবর পাঠিয়ে দেব। এই বলে ওরা বের হয়ে চলে আসে ভার্সিটিতে। এদিকে আকাশ একটা গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইরাকে দেখতে থাকে। অন্যদিকে ওই লোকগুলো আকাশকে দেখতে পায় আর কাছে আসতে থাকে। কিছুক্ষণ পর আকাশও বুঝতে পারে ওরা যে এইদিকেই আসতেছে, সেজন্য পকেট থেকে ফোনটা বের করে ওর সিকিউরিটিদের আসতে বলে। কেননা এরা 10-12 জন এসেছে। যদি এটা সিনেমা হতো তাহলে নায়ক একাই ছবির মতো ওই রকম ভাবে সবাইকে মেরে ফেলতে পারত, কিন্তু এটাও গল্প, সেজন্য চাইলেই তো গল্পের মধ্যে সবটা দেওয়া সম্ভব না। এদিকে ওরা সামনে এসে, ওই তোর নাম কি আকাশ? কেন, কি চাই তোমাদের? তোর মাথাটা আমাদের লাগবে। মাথা দিয়ে কি করবে? আমার লোকের অনেক বছর হলে ফুটবল খেলে না, সেজন্য ওরা আবদার করলো তোর মাথাটা নাকি ওদের পছন্দ হয়েছে, সেজন্য তোর মাথাটা লাগবে। ওটা দিয়ে নাকি ওরা ফুটবল বানিয়ে খেলে নিবে। তা আমার মাথার কি দরকার? এই নাও ডলার। এই ডলার দিয়ে না হয় তোমরা ফুটবল কিনে খেলতে থাকো। ডলার তো আমাদের কাছেও আছে, কিন্তু কি করব, আমার লোকেরা তো তোর মাথা ছাড়া নাকি খেলবে না। তা মাথা কাটার জন্য তো চুরি লাগবে, সেটা কি এনেছিস? ভুল হয়ে গেছে। ওই তুই গিয়ে একটা বড় দেখে ছুরি নিয়ে আয়। এদিকে ওরা একটা লোক ছুরি আনতে যায়। এদিকে আকাশ তো কথার জালে ওদের ফেলে সময় কাটাতে থাকে। এদিকে ভার্সিটির অনেকে ভয়ে আছে, কেননা ওরা সবাই মোটামুটি ওই লোকটাকে চিনে। যে লোকটা এসেছে আকাশকে মারার জন্য তাকে চিনে অনেকেই। লোকটাকে দেখার পরে, ওই দেখ, উনি সেই লোকটা না যে কয়েকদিন আগেও ভার্সিটিতে একটা ছেলেকে মেরে ফেলেছে? তুই ঠিক বলেছিস। আমি এক্ষুনি পুলিশকে কল দিয়ে সবটা জানিয়ে দিচ্ছি। পুলিশ এসেও কাজ হবে না। কেন কাজ হবে না? কেননা ওই দিন যে খুন করেছিল সেটা ওই পুলিশের সামনেই করেছিল। কি বলছিস? এখন তাহলে কি করব? কি করে ওই ছেলেটাকে বাঁচাবো? দেখ, এইসব ঝামেলায় শুধু শুধু আমরা কেন জড়াবো? সত্যি তো ইরা, নিহা তো ঠিকই বলেছে, আমরা শুধু শুধু এই ঝামেলায় না জড়াই। এদিকে ওরা চলে যায়। অন্যদিকে লোকগুলো এবার আকাশকে মারতে আসে, কেননা ওরা ছুরি নিয়ে এসেছে। এদিকে আকাশের সিকিউরিটিগুলো চলে আসলো, ওরা এসে গুলি করতে থাকে। এদিকে আকাশকেও একটা বন্দুক দিলে ওই বন্দুক দিয়ে গুলি করতে থাকে। এভাবে কিছুক্ষণ পর বাকি লোকদের মেরে ফেলে, শুধু ওই লোকটাকে বাঁচিয়ে রাখে যে লোকটা ছিল ওদের মেইন ভিলেন। প্লিজ আমাকে মারবেন না। তোকে মারবো না? তাহলে এটা বল, তোকে পাঠিয়েছে কে? আমি তা জানি না, আমার সাথে 2 জন লোক এসেছে দেখা করার জন্য। ওরা বললো আপনাকে মেরে মাথাটা যেন নিয়ে যায়। তারা এখন কোথায়? তারা কোথায় সেটা তো আমি জানি না, তবে ওনাদের সাথে ডিল হয়েছিল গতকাল। তুই এখন ওদের কাছে নিয়ে যাবি আমাকে? ওনারা কোথায় থেকে কি করে সে সব কিছু আমি জানি না। বুঝতে পেরেছি, তুই আমার কোনো কাছে আসবি না, সেজন্য তোকে বাঁচিয়ে রেখে আমার কোনো কাজে আসবে না। সেজন্য তোমরা ওকে মেরে ফেলো। আমি বাসায় গেলাম। কথাটা শুনে লোকটা ভয়ে কান্না করতে থাকে। তাও আকাশ কোনো কথা না শুনে চলে যায় ওখান থেকে। এইদিকে সিকিউরিটিগুলো ওই লোকটাকে মেরে ফেলে। কিছুক্ষণ পরে, আবির, আমাকে যেতে হবে। কোথায় যাবেন আপনি? আমাকে এবার আমার দেশে যেতে হবে। ফিরবেন কখন? ইরার পরীক্ষা শুরু হওয়ার কয়েকদিন আগে। এতগুলো বছর কি তাহলে? তোমার সাথে যোগাযোগ তো থাকবেই আমার, এর বাহিরে বুঝতেই তো পারছো কত রকমের ঝামেলা। সবটা শেষ করতে করতে সময় তো লাগবেই। আচ্ছা, সাবধানে যাবেন। এরপর আকাশ ওর দেশে এসে কাজ করতে থাকে। 1 বছর পর যখন আকাশ আসে আবিরের বাড়িতে, সেসব কাহিনী তো আপনারা সিজন 1-এর মধ্যে 1 নাম্বার পর্বে পড়েছেন। যদি কেউ মিস করে থাকেন তাহলে পড়ে নেবেন। এখন তাহলে অতীত শেষ করে বর্তমানে ফিরে আসি। বর্তমানে আকাশের ভাবনা শেষ হলো। এদিকে ওরা তো রকি আর রবিকে তো আসতে বলে। এদিকে আবির আসে আকাশের সাথে দেখা করার জন্য। কেমন আছিস? আর এভাবে বসে আছিস কেন? আমি এমনিতে বসে আছি, তা হঠাৎ এই রুমে?
আসলে আমি বুঝতে পারিনি ওরা এতগুলো ডলার খরচ করে শপিং করবে। এইগুলো তো আমার একদিনের খরচ, তা নিয়ে আমি টেনশন করি না। আচ্ছা, একটা কথা জানা ছিল। কি কথা? মনে হচ্ছে অনেক দিন ধরে বলবে বলবে, কিন্তু বলা হচ্ছে না। আসলে কথাটা তেমনই। ঠিক আছে, বলে ফেলো। আমি তোমাকে যতটা বড় লোক ভাবতেছি, তুমি কি ততটা বড় লোক নাকি এর চেয়ে বেশি সেটাই বুঝতেছি না। আমি গরিব হলে কি, আবার বড়লোক হলেও কি, যা হওয়ার তা তো হয়ে গিয়েছে। তা ঠিক, কিন্তু তাও জানার ইচ্ছে। শুধু এতটুকু জেনে রাখো, আমার যত ডলার আছে তা দিয়ে আমি তোদের বাড়ি, অফিস, যত গাড়ি আছে সেসবের মূল্য একত্র করলে যা হবে তা আমি 45 থেকে 50 বার কিনতে পারবো। আবির কথাটা শুনে অবাক হয়, কেননা আবিরদের সম্পদ হিসেব করলে অনেক হবে, কিন্তু এখন আপনাদের তা জানাবো না, কেননা যদি এখনই সব বলে দিই তাহলে অনেক কিছুই আপনারা জেনে যাবেন। সেজন্য রহস্য করে রাখার জন্য গল্পটাকে আটকানো। এইদিকে আবির চলে যায়। 2 দিন পর ইরা আর তানু আর নিহা বের হচ্ছে, যা আকাশ দেখতে পায়, সেজন্য ওদের কাছে যায়। কি ব্যাপার, তোমরা কোথায় যাচ্ছ? তাকে তোমাকে বলে যেতে হবে? হবে, কেন না? এখানে তোমাকে দেখে শুনে রাখার দায়িত্ব আমার। এখানে যদি কেউ তোমার উপরে হামলা করে তাহলে আমাকে তো কিছু একটা করতে হবে। এই বলে ইরা চলে আসে তানু আর নিহার কাছে। আসলে ওরা তখন একটু দূরে দাঁড়িয়েছিল, সেজন্য আকাশের সাথে ইরা কথা বলতে পেরেছে। এবার আকাশ কি করবে বুঝতে পারছে না। আসলে ওদের উপরে রাজীব আর রিয়াজ যে কোনো মুহূর্তে হামলা করতে পারে। এইদিকে রিয়াজ, কোথায় তুই? এই যে আব্বু, আমি তো এয়ারপোর্টে। এখানে কেন এসেছিস? আমি তো একটু বাইরে যাব। তোকে এখনো কোথায় যেতে হবে? কিন্তু কেন আব্বু? কারণ হচ্ছে এরপর রাজীব চৌধুরী তার ছেলেকে সবটা বলতে থাকে। সবটা শুনে ঠিক আছে আব্বু, তুমি তাহলে কিছু লোক পাঠিয়ে দাও, বাকিটা আমি সামলে নেব। এয়ারপোর্টের ভিতরে যা, আশেপাশে কিন্তু কোনো কিছু করা যাবে না। ওরা যখন বের হবে তখনই আমার কাজটা শেষ করব। যাই করিস না কেন সাবধানে করিস। ঠিক আছে আব্বু। এদিকে ওরা 3 জন তো এয়ারপোর্টে আসে রকি আর রবিকে নেওয়ার জন্য। অন্যদিকে আকাশ, আমাকে যে যেতে হবে দেশে। হঠাৎ দেশে কেন? কারো কি কিছু হয়েছে? আব্বু কল দিয়ে বললো ওনার পক্ষে কোম্পানি একা সামলানো নাকি সম্ভব হচ্ছে না। কিন্তু তুমি যদি চলে যাও তাহলে আমি একা সবটা কি করে সামলাবো? যেমনভাবে বিজনেস সামলাও তেমনভাবে সামলিয়ে নিও। তাছাড়া আব্বু নিজে কল দিয়ে বললো সেজন্য। কিন্তু তুমি যদি এখন চলে যাও তাহলে তো ইরাও চলে যাবে। আমি যে যাব তাই আগে জানতে দেব না। তুই পরে একটা সময় করে ওদের নিয়ে চলে আসিস। ঠিক আছে, সাবধানে যাবি। এদিকে ইরা আর ওর বন্ধু বান্ধব মিলে আসতে থাকে। অন্যদিকে আবির যেতে থাকে। 2 ঘন্টা পরে আবির তো এয়ারপোর্টে এসে পৌঁছায়, কিন্তু ইরা আর ওর বন্ধুরা এখনো এসে পৌঁছালো না, সেজন্য আকাশের টেনশন হচ্ছে। এদিকে যার নাম্বারে কল দেয় তার নাম্বারই বন্ধ পাচ্ছে, সেজন্য বাধ্য হয়ে আবিরকে সবটা জানায়। আমি তো এখন প্লেনে, চাইলে বের হতে পারবো না। বাকি আর কারোর নাম্বার কি আছে? আমার কাছে তো নিহা আর তানু নাম্বার আছে, এর বাইরে কারো নাম্বার নেই। রবি আর রকির নাম্বার কি আছে? ওদের নাম্বার দিয়ে কি করবি? আমি যদি ভুল না করি তাহলে আজকে ওরা এই দেশে আসতেছে। তাহলে তো ওদের নাম্বার দিয়ে কোনো কাজ হবে না, কেননা ওদের নাম্বার তো সেমভাবে বন্ধ পাবি। আমি এটা তো ভাবিনি। আচ্ছা তুই সাবধানে যা, আমি বাকিটা দেখতেছি। এদিকে আবির তো যেতে থাকে। অন্যদিকে আকাশ এয়ারপোর্টে অ্যাম্বাসিতে কল দিয়ে কথা বলতে থাকে। ওখান থেকে সবটা তথ্য আমাকে পাঠান, আমি তাহলে সিকিউরিটি লাগিয়ে দিব ওদের খুঁজতে। এরপর ওরা কিছু ভিডিও পাঠায়, সেগুলো আকাশ দেখতে থাকে। ভিডিওতে দেখতে পায় ওরা 5 জন গাড়ি নিয়ে ঠিক এয়ারপোর্ট এরিয়া থেকে বেরিয়ে পড়ল। সেজন্য আবার কল দেয় ট্রাফিক কন্ট্রোল রুমে, ওখানে বাকি ভিডিও চেক করার জন্য বলে। এরপর ওখান থেকে 30 মিনিট পরে জানানো হয় রাস্তা থেকে ওদের উপর কেউ হামলা করে। অন্য একটা গাড়িতে সবাইকে নিয়ে ওখান থেকে বের হয়ে যায়। এরপর ওই গাড়িটা কোথায় কোথায় যায় সবটা বলতে থাকে। সবটা শোনার পরে সিকিউরিটি জি স্যার। এই জায়গায় যাও, এদের যেভাবে হোক খুঁজে বের করো, আমি আসতেছি। চিন্তা করবেন না স্যার, আমরা এখনই যাচ্ছি। এরপর সিকিউরিটি 5টা গাড়িতে করে প্রায় 30 জন সিকিউরিটি বেরিয়ে পড়ে ওই ঠিকানায়। আর ওই তথ্যটা রাজীব জেনে যায়, সেজন্য রাজীব ওর ছেলেকে কল দেয়। কোথায় তুই এখন? আমি তো তোমার কথা মতো ওদেরকে তুলে নিয়ে এসে আটকে রেখেছি। আকাশে সিকিউরিটি এদের পাগলের মতো খুঁজছে। তুমি চিন্তা করো না, এরা আমাদের কখনোই খুঁজে পাবে না।
তাড়াতাড়ি করে ওদের এখান থেকে। ঠিক আছে, তাই করছি। এতক্ষণ তো আপনারা বুঝতে পেরেছেন এরা আর ওর বন্ধুরা কোথায় আর ওদেরকে কিডন্যাপ করেছে। এদিকে ওদের নিয়ে অন্য জায়গায় যেতে থাকে। ততক্ষণে আকাশের সিকিউরিটিগুলো মোটামুটি কাছাকাছি চলে আসে, কিন্তু ওরা ওখানে আসতে একটু লেট করে, কেননা ওখানে এসে ওরা কাউকে পায়নি। তখন এই সিকিউরিটি মনে পড়ল, একটু আগে যে গাড়িগুলো চলে গেল ওই গাড়িতেই নেই তো। এই বলে সিকিউরিটি কল দেয় আকাশকে। কল ধরে কথা বলতে থাকে। কথা বলতে বলতে সিকিউরিটির কথা মতো ওখানে কিছু গাড়ি দেখতে পায়, সেজন্য গাড়িগুলোর সামনে গাড়ি রেখে দেয়, সাথে সিকিউরিটিগুলোকেও আসতে বলে। একটু পরেই, ওই কে রে তুই, আমাদের গাড়ির সামনে এসে দাঁড়ালি কেন? তোর কি প্রাণের ভয় নেই? আমার যদি ভয় থাকতো তাহলে তো এখানে এসে এইভাবে দাঁড়াতাম না। তাহলে তো তোকে এবার ভয় দেখাতে হচ্ছে। এই তোর নাম, আর ওই ছেলেটাকে এখান থেকে বিদায় কর। এরপর গাড়ি থেকে এক এক করে লোক নামতে থাকে, কিন্তু রিয়াজ নামছে না ভেবে আকাশ ওদের প্রশ্ন করে। কি ব্যাপার, তোমরা কেন আসতেছো? তোমাদের বস কোথায়? আমাদের বস আসতে কই থেকে? আমাদের কোনো বস নেই। দেখ, যদি তোদের বসকে আমার সামনে এনে দিস তাহলে আমি তোদের প্রাণে বাঁচতে দিব। কথাগুলো শুনে ওরা হাসতে থাকে, কেননা ওরা এখানে 20 জনের মতো আছে আর আকাশ শুধু একাই আছে। সেজন্য ওরা ভেবেছে যে কোনোভাবে ওরা আকাশকে মেরে ফেলতে পারবে। এই জন্য দেখ, আমাদের সাথে কেউ তো নেই, কিন্তু তোকে কে বাঁচাবে তা নিয়ে আগে তুই ভাবতে থাক। তাছাড়া তোকে মেরে বডিটা এমন জায়গায় রাখবো বডিটা এমন জায়গায় রাখবো যে কেউ কখনো খুঁজেও পাবে না। তাহলে আর দেরি কেন, চল আমরা তাহলে শুরু করি লড়াই। এরপর ওরা প্রথমে খালি হাতে মারামারি করার জন্য আসে। প্রথমে ওদের কিছুক্ষণ মারতে থাকে, কিন্তু ওরা ততক্ষণে বুঝে গিয়েছে ওরা খালি হাতে তেমন একটা মারতে পারবে না। সেজন্য এবার ওরা গাড়ি থেকে যে যা পায় তা নিয়ে মারতে চলে আসে। এদিকে আকাশের সিকিউরিটি চলে আসে ততক্ষণে। ওরা তো এসেই গুলি করতে থাকে। এতে রিয়াজের কিছু লোক মারা যায়, কিন্তু এরপর ওরাও কিছু বন্দুক বের করে পাল্টা গুলি করতে থাকে। এদিকে একে একে ওদের অনেক লোক পালিয়ে যায় জঙ্গলের ভিতরে। স্যার, আপনি ঠিক আছেন তো? আমি তো ঠিক আছি, তোমরা দেখো রিয়াজ কোথায় আছে। ওনাকে তো বের হয়ে গুলি করতেও দেখিনি। একটা কাজ করো, ইরা কোন গাড়িতে আছে তা খুঁজে দেখো। ওকে খুঁজে ফেলে তোমরা এখান থেকে চলে যেও। কিন্তু আপনাকে একা রেখে যাব কি করে? চিন্তা করো না, এখন তো আর কোনো সমস্যা নেই। ওরা তো সবাই পালিয়ে গেছে, এখন শুধু এদের খুঁজে বের করেই কাজ শেষ। ঠিক আছে, যেমনটা বলবেন। এরপর শুরু হয় বাকি কাজ। ওরা মোটামুটি 3-4টা গাড়িতে তল্লাশি করে খুঁজে পায়, কিন্তু ওরা সবাই জ্ঞান হারাচ্ছিল। তোমরা এখন আপাতত আমার সাথে থাকো, ওদের যখন জ্ঞান নেই তখন আর চিন্তা নেই। এখন চলো ওদের এরপর নিয়ে শুরু আমরা হলো বাকি হসপিটালে কাজ। যাই। ওদের নিয়ে চলে আসা হয় হসপিটাল। একে একে ডক্টর ওদের সবাইকে দেখতে থাকে, দেখে মোটামুটি ওদের চিকিৎসা করতে থাকে। এদিকে তোমরা তাহলে এখন বাসায় চলে যাও, বাকিটা আমি সামলে নিব। স্যার, পারবেন তো সবটা? পারবো, চিন্তা করো না। এইদিকে 2 ঘন্টা পরে ওদের সবার জ্ঞান ফেরার পরে ওরা নিজেদের হসপিটালে দেখলে এইদিকে ইরার বিছানার পাশে আকাশ বসেছিল। ইরা তো জ্ঞান ফিরে আকাশকে দেখা মাত্রই জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আমি বুঝতে পারিনি তোমার কথা না শুনে আমাদের সাথে এরকম কিছু হয়ে যাবে। এখন আর কাঁদতে হবে না, তাছাড়া যা হওয়ার হয়েছে। তোমাদের আমি খুঁজে পেয়েছি, এটাই আমার জন্য অনেক বড় একটা পাওনা। তবুও তুমি আমাকে মাফ করে দাও, আমি আর কখনো তোমার অনুমতি না নিয়ে কোথাও যাব না। এদিকে ইরার কথাগুলো শুনে তো অবাক হয়, কেননা ইরা হঠাৎ এরকম ভাবে কথা বলবে তা তো আকাশ কল্পনাও করতে পারেনি। এদিকে ইরা তখনও জড়িয়ে ধরে আছে। এদিকে এই প্রথম ইরা এভাবে জড়িয়ে ধরে আছে, সেজন্য অনেক ভালো লাগা কাজ করতে থাকে। সেজন্য না চাইতেও ইরার কপালে একটা চুমু দেয়। এতে ইরা লজ্জা পেয়ে আকাশকে আবারও জড়িয়ে ধরে। সব কি এখানে সেরে নিবে, নাকি বাসার জন্য কিছু রেখে দিবে? যা দুষ্টু। এইদিকে সব তো আকাশের মাথার উপর দিয়ে যাচ্ছে, কেননা কিভাবে কি হচ্ছে তাই ভেবে পাচ্ছে না। আচ্ছা, তোমার মাথায় কোনো আঘাত লাগেনি তো? মানে তোমাকে যে অজ্ঞান করলো সে কারণে এরকম ভাবে কথা বলছো না তো? আমি তো ঠিকই আছি। কেন, কিছু কি হয়েছে? তোমার হঠাৎ এত পরিবর্তন দেখে আমি একটু অবাকই হলাম। ও তাই বলো, আমি তো কি না কি মনে করেছিলাম। এত তাড়াতাড়ি ইরার এভাবে পরিবর্তন হলো কি করে তাই ভেবে পাচ্ছে না। এদিকে পরের দিন ওদের হোটেলে নিয়ে আসা হলো। ওখানে আসার পর সবাই আকাশকে ধন্যবাদ দিতে থাকে, কেননা ও না থাকলে এরা কেউই তো আজকে বেঁচে থাকতো না। সেজন্য একটু পরে ভাইয়াকে দেখছি না। আবির তো 2 দিন আগে দেশে চলে গেছে।
তাহলে আমরা থেকে কি করব? তাছাড়া ব্যবসায় অনেক চাপ। আমরা তাহলে 2 দিন পরেই রওনা দিব। কিন্তু ওদের দুজনকে যে এনেছো, ওরা 2 দিনের জন্য শুধু শুধু কেন আসলো? ওদের যে কারণে এনেছি সেই কারণটা এখন আর আমার লাগবে না, সেই জন্য চলে যাব আমরা। ঠিক আছে, তাই হবে। আমি রুমে গেলাম, তুমি তাহলে ওদের সাথে কিছুক্ষণ কথা বলে চলে আসো। এদিকে আকাশও রুমে চলে আসে। এইদিকে ইরার বান্ধবীরা একে একে প্রশ্ন করতে থাকে, কিন্তু ওদের সব কথাই শুধু না বলে যায়। এতে ওরাও অবাক হয় ইরার এরকম ভাবে পরিবর্তন থেকে। ইরা, তাহলে আমরা এখানে আসলাম কেন? সেটাই তো, আমরা যে কাজের জন্য এসেছি সেই কাজটা যদি না হয় তাহলে তো এখান থেকে চলে যাওয়াটাই ভালো হবে। এই জন্যই তো আমরা 2 দিন থেকে চলে যাব। আর এই 2টা দিন আমি আমার নিজের মতো করে কাটাবো। আর এই 2 দিন আমি তোদের সাথে কোনো রকম যোগাযোগ করব না। এটা আবার কেমন কথা? যোগাযোগ নাই রাখিস, ভালো কথা, দেখা তো হবে। তা শিওর না। আচ্ছা, আমি গেলাম। এরপর ইরা চলে আসে আকাশের কাছে। এসে আয়নার সামনে এসে নিজের মতো করে সাজতে থাকে। এদিকে ইরাকে এভাবে সাজতে দেখে আকাশ তো অবাক হয়ে যায়, কিন্তু তাও তাকিয়ে শুধু দেখতেই থাকে, যা ইরা আয়না তাকিয়ে বুঝতে পারে। কি দেখতেছো এরকম করে? শুধু কি দেখেই যাবে নাকি কিছু করবেও? মানে ঠিক বুঝলাম না। মানে তোমাকে আমি বুঝাচ্ছি। এরপর ইরা আস্তে আস্তে আকাশের দিকে আসছে, আর আকাশ তো ভয়ে ভয়ে পিছনের দিকে চলে যাচ্ছে, যা দেখে ইরার কিছুটা হাসি পায়, কিন্তু তাও চুপ করে আছে। একটু পরে ইরা এসে আকাশকে জড়িয়ে ধরে। এতে আকাশ একটু অবাকই হয়। কি করছো কি তুমি? এরকম করলে আমি যে নিজেকে আর ধরে রাখতে পারবো না। আমি তো সেটাই চাই, সেজন্যই তো তোমার কাছে আসা। আমি কিন্তু অল্প আস্তে এসে পরে যদি পুরোপুরি চলে আসি। বললাম তো, যেভাবে খুশি সেভাবে আসতে পারো, আমি একটুর জন্যও বাধা দিব না। এরপর লাইট অফ হয়ে গেল। তারপর যা হওয়ার হয়েছে তা আপনাদের শুনতে হবে না। সকালে ওরা দুজনে গোসল করে নেয়, সাথে খাবার খেয়ে নেয়। আমরা তো 2 দিন আছি, সেই জন্য আমি চাই তুমি এই 2টা দিন পুরোপুরিভাবে আমাকে দাও। ঠিক আছে, আজকে তোমাকে একটা জায়গায় নিয়ে যাব সন্ধ্যার পরে। উল্টাপাল্টা কোনো জায়গায় না তো। আমার বাড়িতে নিয়ে যাব। এখানে তোমার বাড়ি আসলো কিভাবে? সন্ধ্যার পরে যখন নিয়ে যাব তখন সব দেখতেও পারবে আর বুঝতেও পারবে। ঠিক আছে, আমি অপেক্ষা করব। এরপর সন্ধ্যা হতেই ইরাকে নিয়ে বেরিয়ে পড়ে। আর এদিকে আকাশ ওর রুমটা ফুল দিয়ে সাজাতে বলে দেয় ওর সিকিউরিটিদের। সন্ধ্যা হতেই আকাশ ইরাকে নিয়ে একটা বাড়িতে আসে। বাড়িতে এত সিকিউরিটি দেখে আর এত বড় বাড়ি দেখে ইরা তো বরাবরের মতো অবাকই হয়। কি ব্যাপার, এটা কার বাড়ি? তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? সবই বলবো, আগে ভিতরে তো চলো। ওরা দুজনে ভিতরে যায়। এরপর একে একে ইরাকে প্রতিটা রুম দেখাতে থাকে, সাথে বাকি সবটাও। এরা তো দেখতে থাকে আর অবাক হয়, কেননা এরকম বাড়ির কথা এরা শুধু কল্পনাতেই দেখেছে, কিন্তু বাস্তবে কখনো দেখেনি। সেজন্য এত খুশি হয় যা বলার বাহিরে। এখন বলো, বাড়িটা তোমার কেমন লেগেছে? সত্যি এত সুন্দর বাড়ি আমি এর আগে কখনো দেখিনি। আচ্ছা, এই বাড়িটা কার? কার আবার? আমার। দেখো, এখানে ঠাট্টা করতে হবে না, বলো কার বাসা এটা? বললাম তো, এটা আমারই বাসা। এত বড় বাড়ি তোমার? যদি তোমার এত বড় বাড়ি হয় তাহলে তুমি আমাদের বাড়িতে এসে আমাদের কোম্পানিতে এসে থাকো কেন? কারণ তো অবশ্যই আছে, আর সে কারণেই আমি থাকি। সেই কারণটা কি? সবই জানতে পারবে আস্তে আস্তে। আগে চলো তোমাকে আমার রুমটা দেখাই। এরপর ইরাকে রুমে নিয়ে আসে। ইরা তো রুম দেখে এতটাই অবাক হয় যা বলার বাহিরে, কেননা রুমটা যতটা সুন্দর ভেবেছিল এই রুমটা তার থেকেও বড়। তার সাথে বারান্দা অনেক বেশি বড়, তার উপর রুমটা ফুল দিয়ে সাজানো হয়েছে। তা দেখে ইরা তো অবাক। আচ্ছা, এই রুম এভাবে সাজানো কেন? আজকে আমার বাসায় প্রথম এলে, সেই জন্য ভাবলাম আরেকটা বার হয়ে যাক, তারপর আমার সম্পর্কে তোমাকে সবটা বলবো। কেন আমি তোমাকে বিয়ে করেছি তাও তুমি জানতে পারবে। সত্যি বলছো তো? সবটা বলবে? হ্যাঁ, সবটাই বলবো। এরপর ওরা দুজনে ফ্রেশ হয়ে রুমে চলে আসে। ইরা তো বসে আছে আর লজ্জা পেতে থাকে। এদিকে আকাশ শুয়ে আছে ইরার কোলে। ইরা মাথায় হাত বুলাতে থাকে। তখন আকাশ সবটা বলতে থাকে। সবটা শুনে ইরার চোখে পানি চলে আসে। একটা মানুষ যে কাউকে ভালোবাসলে এতটা কষ্ট করতে পারে তা তোমাকে না দেখলে বুঝতেই পারতাম না। আমিও যে তোমাকে না দেখলে বুঝতে পারতাম না। একটা মানুষও ছোটবেলার কিছু কাহিনীর জন্য এরকম ভাবে কারোর জন্য অপেক্ষা করতে পারে। সে যাই হোক, অবশেষে আমাদের মিলন তো হলো।
তা তো হলোই, এখন চলো আমরা নিজেদের মুহূর্তটা অনুভব করি। চলো তাহলে। এরপর ওদের মধ্যে আবার সেকেন্ড বাসর রাত শুরু হতে থাকে। ওরা নিজেদের কাজ করতে থাকুক। ততক্ষণে আমরা চলুন গল্পের কাহিনী নিয়ে একটু আলোচনা করি। আপনারা হয়তো ওদের কাহিনী আর আকাশের পরিচয় নিয়ে বুঝতে পারছেন কতটা বড় লোক, কিন্তু এখন আপাতত আপনারা এইটুকু জানুন, কেননা এখনই সবটা জানতে হবে না, আস্তে আস্তে পড়বেন আর আস্তে আস্তে জানতে পারবেন। সবটা যদি এখনই বলে দেই তাহলে পরে আর কোনো কিছুই থাকবে না, সেজন্য গল্পের সাথে থাকুন। পরের দিন সকালবেলায় আচ্ছা, আমরা হোটেলে না থেকে এই কয়েকটা দিন তোমার বাড়িতেই তো থাকতে পারি, কেননা ওই হোটেল তো অনেক ডলার ভাড়া হয়ে গেল। ওটা আমারই হোটেল, সেজন্য ভাড়া নিয়ে তোমাকে বিন্দুমাত্র ভাবতে হবে না। কি বলছো তুমি? ওই হোটেলটাও তোমার? আমার আরো কি কি আছে সবই তুমি জানতে পারবে আস্তে আস্তে। তাহলে চলো আমরা হোটেলে এসে সবকিছু নিয়ে আসি, আর এখানে আরো কয়েকটা দিন থাকি। কিন্তু তোমার বান্ধবী ওরা কি করবে? ওদের আমি চলে যেতে বলবো, আর আমরা দুজন আরো কয়েকদিন থাকবো এখানে। ঠিক আছে, যেমনটা বলবে। এরপর ইরা হোটেলে আসে, ওদের কিছু একটা বলে বুঝিয়ে পাঠিয়ে দেয় দেশে। এরপর ইরা আর আকাশ ওদের বাড়িতে আরো 10 দিন থাকতে থাকে। তবে এই 10টা দিন ওরা এত আনন্দ করে যা ইরা সারা জীবনে মনে রাখার মতো। যেদিন ওরা ওখান থেকে চলে আসবে তখন ইরা আকাশের বুকে শুয়েছিল আর কথা বলতে থাকে। একটা কথা বলো তো। কি কথা? তুমি যখন সবই জানতে তখন আমাকে কেন বললে না? বললে তো আমি তোমার সাথে এরকম ভাবে খারাপ ব্যবহার করতাম না। সে তুমি করতেই পারো, তাছাড়া এখন যে ভালোবাসা দিচ্ছ সেটা এত কিছুর কাছে এমনিতেই হার মেনে যাবে। আচ্ছা, তোমার পরিচয় কি শুধু ভাইয়া জানতো? কেননা আমি তোমাদের দেশে যাওয়ার পরে তোমার ভাইয়ার সাথে পরিচয় হয়। তাছাড়া তোমার ভাই নিজেও জানে না আমার এত কিছু আছে। বুঝতে পারছি, তবে চিন্তা করো না, এত বছরের কষ্টগুলো তোমাকে এত তাড়াতাড়ি ভুলিয়ে দেব যা তুমি কল্পনাও করতে পারবে না। কি করে? সেটা তুমিই দেখতে পারবে। এখন চলো আমরা কিছু শপিং করে বাবা মা আর ভাইয়ার জন্য নিয়ে যাব। ঠিক আছে, চলো তাহলে। এরপর ওরা দুজনে শপিং এ যায়। ওখান থেকে অনেক কিছু কিনে ওরা রেডি হয়ে চলে আসে এয়ারপোর্টে। ওখানে ওরা নিজেদের জন্য আলাদা করে কেবিন নেয় বিমানের মধ্যে। ওরা ওখানে সময় কাটাতে থাকে। এরপর চলে আসে ইরাদের বাসায়। এদিকে ইরার বাবা মা আর আবির ওদের দেখে তো অনেক বেশি খুশি হয়। কেমন আছিস তুই? আর আকাশ, তুই ঠিক আছিস তো? আকাশ, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? সাইডে আয় বলতেছি। ওরা তো সাইডে যায়। এদিকে ইরাকে এত খুশি ওর বাবা মা আগে কখনো দেখেনি। সেজন্য জিজ্ঞেস করলে ইরা মোটামুটি হালকা করে কিছু কথা ওনাদের বলে দেয়, যেন ওনারা মোটামুটি কিছু ধারণা নিতে পারে সেজন্য। এদিকে আবির আর আকাশের কথা শেষ। এরপর ওরা অফিসে আসে। এদিকে ইরা আগের মতো আকাশের সাথে খারাপ ব্যবহার করছে না দেখে নিহা বলে ওঠে, কিরে, তোরা আবার কি কথা বললি? ও কিছু না, তাহলে আমি অফিসে যাচ্ছি। আর এরা তুইও তাহলে আকাশকে নিয়ে অফিসে চলে আয়। আবির, এটা কেমন কথা? ওরা এসেছে মাত্র, তুই ওদের অফিসে যেতে বললি? কি করব, অনেক কাজ যে পড়ে আছে। তাছাড়া ওরা দুজন আসলে অনেক কাজ সহজ হয়ে যেত। তা তুমি যাবে তো অফিসে? যাব, তবে কর্মচারী হয়ে। কিন্তু কেন? আমি তোমাদের কোম্পানিতে যেমন ছিলাম তেমনই থাকতে চাই। এখন হুট করে আমার এত উন্নতি দেখলে সবাই ভেবে নিবে তোমাকে বিয়ে করে সবটা হাতিয়ে নিয়েছি। কে কি ভাবলো তা জেনে আমাদের কি কাজ আছে বলো? ঠিক আছে, কিন্তু তোমার বান্ধবী? ওদের আমি আজকের পর থেকে অফিসে আসার জন্য নিষেধ করে দিব। তাহলে ওরা চলবে কি করে? এই যে, ওরা কেউ এতটাও গরিব না যে চাকরি না করলে খেতে পারবে না। তা তো বুঝলাম। তাছাড়া তোমাকে তো বলেছিলাম আমি ওদের কেন আমি চাকরিতে রেখেছিলাম। জানি। আমি বলতে চেয়েছি হুট করে এভাবে বলে দিলে ওরা তো অনেক কিছু জানতে চাইবে তখন। সেসব আমার উপরে তুমি ছেড়ে দাও। ঠিক আছে, দিলাম ছেড়ে। এখন চলো অফিসে যাই। যাও, আকাশ আমাদের জন্য কফি নিয়ে এসো। জি ম্যাম, যাচ্ছি। দাঁড়াও আকাশ, তোমাকে কোথাও যেতে হবে না। যার কফি খেতে ইচ্ছে করবে সে এসে বানিয়ে খাবে। তাছাড়া আকাশ, তোদের কোনো কথা শুনবে না, আর তোদেরও কাল থেকে অফিসে আসতে হবে না। কি বলছিস এইগুলো তুই? আমি ঠিকই বলছি, তোদের আর আসতে হবে না। বুঝলাম না, আমেরিকার ছেলেটা কি এমন করলো যে তুই এখন ওকে সাপোর্ট দিচ্ছিস? আচ্ছা, তোরা যে একই রুমে ছিলি, ওই ছেলে কি কোনো কিছু করেছে বা কোনো ছবি তুলে তোকে ব্ল্যাকমেল করেছে? দেখ, আমরা তোর বান্ধবী, আমাদের বলতে পারিস, আমরা কিন্তু কিছুই মনে করব না। বললাম তো কোনো কিছু করব না।
আর নাই তোদের করতে দিব। তাছাড়া তোদের তো এমনিতেই কাজ আছে, সেজন্য নিজেদের কাজগুলো করাকে আমি কি করব না করব তা নিয়ে এখন আর তোদের মোটেও ভাবতে হবে না। তোরা এখন যেতে পারিস। এদিকে ওরা দুজনে তো বের হয়ে আসে, সাথে ভাবতে থাকে কি থেকে কি হয়ে গেল, যে এরা এতটা পরিবর্তন হয়ে গেল তা নিয়ে। আপনারা ও সেম ভাবে বুঝতে পারছেন না কিভাবে এরা নিজেও এতটা পরিবর্তন হয়ে গেল। এদিকে রাতে আকাশ আর এরা বাসে আসে, ওদের দিকে বাকিরা তো অবাক হয়ে দেয়। কি ব্যাপার ইরা, আকাশের কিছু কি হয়েছে? না আম্মু, ও ঠিক আছে। আচ্ছা, আমরা অনেক ক্লান্ত, রুমে ফ্রেশ হয়ে নিচে নামতেছি। এদিকে ওরা তো চলে যায়, এদিকে বাকিরা তো অবাক। এটা কি হলো? ইরা এত চেঞ্জ হলো কি করে? আমেরিকায় থেকে এসে এরা দেখে অনেক পরিবর্তন হয়ে গেল। আমিও তো সেটাই দেখছি। তা একটা কথা বলার ছিল। কি কথা আম্মু? আচ্ছা, আকাশের ব্যাপারে তো তুই কোনো কিছুই আমাদের জানালি না। আসলে আম্মু, নিজেও আকাশের ব্যাপারে পুরো তথ্য জানি না। আসলে কয়েক বছর আগে আমরা যে একটা প্রজেক্ট পেয়েছি, আর ওই প্রজেক্টটা আমেরিকা থেকে একটা ছেলে এসে আমাদের দিল, মনে আছে কি? কেননা এটাই সে ছেলে আকাশ। আমি ঠিকই বলছি। আর আমাদের এখান থেকে সবচেয়ে বড় হোটেলটা আছে, ওই হোটেলটার মালিক আকাশ নিজেই। কেননা আকাশ ইরাকে পছন্দ করে, সেজন্য ইরাকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয়। পরে আমি খোঁজ নিয়ে জানতে পারি ছেলেটা আসলে অনেক ভালো, কোনো বাজে নেশা থেকে শুরু করে কোনো রকম বদ অভ্যাস নেই ছেলেটার। সেজন্য আমি রাজি হয়ে গেলাম। তাছাড়া এই এখানকার হাবভাব দেখে মনে হচ্ছে ও অনেক কিছুই জানে। সে যাই হোক, ওরা যদি সুখী হয় তাহলে আমাদের জন্য তো ভালো হয়। এদিকে ওরা নিচে আসে, এসে দুজনেই খেতে বসে যায়। এদিকে ইরা অবাক, এইদিকে ইরাকে অবাক করিয়ে দিয়ে আকাশ, এইদিকে ইরা অবাক করিয়ে দিয়ে আকাশকে নিজের হাতে খাইয়ে দিতে থাকে। এতে বাকিরা তো অবাকই হয়, সাথে আকাশ নিজেও অবাক হয়। একটু পরে ওরা খাবার খেয়ে নেয়। তখন আমার আবার কি হয়েছে? আমি তো ঠিকই আছি। আচ্ছা আব্বু, যে কথা বলার জন্য এসেছি, আমি এখানে আর 2-3 মাস থাকবো। তুই কি আলাদা থাকবি? আমি এদেশেই থাকবো না। তাহলে থাকবি কোথায়? কোথায় আবার? আকাশের সাথে আমেরিকায়, ওর বাড়িতে। তুই কি ওর বাড়িতে গিয়েছিস? ও আমার হাজবেন্ড, ওর সাথে তো যেতেই পারি আমি, যে কোনো জায়গায়। তুমি চুপ করে আছো কেন? আব্বু, ইরা কিন্তু ঠিকই বলেছে। তাছাড়া আমি ওর হাজবেন্ড, ওর সব দায়িত্ব তো আমারই। এখন থেকে আমি আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে এনেছি। এই ভিডিও আপনারা 3 জন মিলে দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আব্বু, আম্মু, আমি দেখে কি করব? কারণ এই ভিডিওটা আমি আর আকাশ দুজনে মিলেই করেছি, সেজন্য আমার কোনো কিছু দেখা লাগবে না। কিন্তু তোমরা এটা জেনে রাখো, আমি কিন্তু ওর এই বাড়ি গাড়ি অফিস দেখে কিন্তু আমি পরিবর্তন হইনি। একদম সত্যি বলছে। এরপর ওরা চলে যায় রুমে, আর এদিকে আবির আর ওর বাবা মা মিলে ভিডিও দেখতে থাকে আর বারবার অবাক হতে থাকে। কেননা এত কিছু যে আকাশের থাকবে তা তো ওনারা বুঝতেও পারেনি। পরের দিন সকাল বেলায় ইরা, এই ইরা, তুই এত তাড়াতাড়ি রান্নাঘরে কেন? রান্নাঘরে মানুষ কেন আসে তা কি তুমি জানো না? তা আমি জানি, কিন্তু এতগুলো বছরেও তো তোকে কখনো রান্নাঘরে আসতে দেখিনি। কি করব, আকাশের জন্য নাস্তা বানাবো, কিন্তু উঠতে লেট হয়ে গেছে। সমস্যা নেই, ও এখনো ঘুমাচ্ছে, ততক্ষণে আমার নাস্তা বানানো হয়ে যাবে। তা কি বানাবি এখন? দেখি কি বানানো যায়। এদিকে এরা ওর রান্নার কাজ করতে থাকে। অন্যদিকে আকাশ ফ্রেশ হয়ে নেয়। তখন ওর মোবাইলে কল আসে, কল রিসিভ করে নিচে নামে। ওকে এভাবে আসতে দেখে কি ব্যাপার, কোথায় যাচ্ছ তুমি? আমাকে দেশে ফিরতে হবে একবার। কি বলো, এত তাড়াতাড়ি করে যাবে? কিছু কি হয়েছে? তেমন কিছু হয়নি, শুধু 3 দিনের জন্য যেতে হবে। আমিও যাব তাহলে তোমার সাথে। বাবা মাকে একা ফেলে যাবে? তাতে কি, একদিন তো ওনাদের ছেড়ে যাবই, সেই জন্যই এখন থেকে একটু একটু অভ্যাস করে নিব। কিন্তু তোমার তো লেট হবে মনে হচ্ছে। তুমি শুধু 30 মিনিট অপেক্ষা করো, আমি ততক্ষণে সবটা গুছিয়ে নিচ্ছি। ঠিক আছে, আমি তাহলে হেলিকপ্টার আনার ব্যবস্থা করতেছি। এদিকে ইরা রুমে যায়। আকাশ ততক্ষণে নাস্তা করে নেয় আর ইরার বাবা মাকে সবটা জানিয়ে দেয়, কিন্তু কি কারণে যাচ্ছে তা এখনো বলেনি। কিছুক্ষণ পরে ইরা নিচে ওর বাবা মাকে বলে বেরিয়ে পড়ে। এরপর হেলিকপ্টার করে এয়ারপোর্টে আর ওখান থেকে বিমান নিয়ে চলে আসে আমেরিকায়। আবার ওখান থেকে হেলিকপ্টারে করে আবার আকাশও নিজের বাসার সামনে এসে নামে। ওখান থেকে নামলেই
সিকিউরিটিগুলো আকাশের সামনে আসে। কি করে হলো এইসব? আমরা বুঝতে পারিনি, সব কিছু তো ঠিকই ছিল, কিন্তু গতকাল মনে হচ্ছিল কেউ তো ঢুকছে, কিন্তু এখানে তো গুলো লোকের ভিড়ে আমরা বের করব কি করে? আচ্ছা, আমাকে আগে সবগুলো ভিডিও দেখাও। তুমি কি শুরু করলে? আগে ফ্রেশ হবে, তারপর বাকি কাজ। স্যার, ম্যাম কিন্তু ঠিক বলছে, আপনি আগে ফ্রেশ হয়ে নিন, তারপর আমরা এই বিষয় দেখতেছি। আমার তো রাজীব আর রিয়াজকে সন্দেহ হচ্ছে। এই কাজটা ওরা করতেও পারে, এটা কোনো সন্দেহ নেই, কিন্তু ওরা যদি সত্যি সত্যি এখানে বসে থাকে তাহলে তো আমাদের জন্য ভালোই হবে। কোনো না, ওদের খুঁজতে হবে না, ওর আলাদাভাবে। এমনিতে ওদের খুঁজে বের করতে এতটা সময় কেন লাগছে? তোমাদের বলেছি, যা কিছু হয়ে যাক না কেন তোমরা কিন্তু ওদের খুঁজে বের করো। দেশে এত প্রশাসনিক লোক, তাদের মধ্যে কেউ কি পারছে না? কি করব, ওদের সিম থেকে শুরু করে ওরা কোনো কিছুই ঠিক মতো ইউজ করছে না, সেই জন্য একটু মিস কল হয়ে গেল। ঠিক আছে, একটা কাজ করো। কি কাজ করতে হবে? তো আমি একটা ঠিকানা দিচ্ছি, এই ঠিকানায় যাকেই পাবে নিয়ে আসবে। কিন্তু এই ঠিকানা তো। জানি আমি, তোমাদের কোনো সমস্যা হলে আমার পরিচয় দিও। তোমরা তাহলে যাও, আমি ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে স্যার, তাই হবে। এদিকে ওরা যায় ওই ঠিকানায়, মোটামুটি কিছু লোককে খুঁজে পায় আর ওদের নিয়ে আসা হয়। স্যার, ওদের নিয়ে আসছি। যাক, ভালো করেছো। এবার ওদের মুখ থেকে সত্যি কথা বের করার চেষ্টা করো, তাহলেই হবে। ঠিক আছে, তাই হবে। এবার সিকিউরিটিগুলো ওদের নিয়ে বের হয়। এদিকে আকাশ ইরা বসে আছে। তখন এরা প্রশ্ন করে জানতে চায় ব্যাপারটা কি হয়েছে। আমি এখানে না থাকাতে কেউ একজন আমার কোনো একটা অফিসে বা বাড়িতে বোমা লাগিয়েছে, কিন্তু আমার বাড়িতে বোমা বের করার যন্ত্র লাগানো আছে, সেজন্য খুব সহজে তা বের করতে পারি। কিন্তু বোমা লাগিয়েছে কে, তা শুধু খুঁজে বের করতে হবে। তা তুমি তো জানো ওরা কারা, তাহলে সরাসরি ওদের কেন ধরছো না? উপযুক্ত প্রমাণ ছাড়া ওদের আইনের মাধ্যমে কোনো সাজা দিতে পারবো না, সেজন্য আমাকে নতুন কোনো পথ দেখতে হবে। বুঝতে পেরেছি। আচ্ছা, এই দেশে তোমার কি শুধু ব্যবসায় আছে, নাকি আরো অনেক কিছু আছে? তা তো বললে না। ব্যবসায়ী তো আছে, এর বাহিরে আমার পাওয়ার সম্পর্কে তুমি এখনো কোনো কিছুই জানো না। যখন জানি না, এখন তুমি তা বলো। জানতে পারবে সবই। আপাতত ওদের খুঁজে বের করি। ওরা বাবা ছেলে আমার ক্ষতি করে যাচ্ছে, ওদের উপযুক্ত প্রমাণ হলে সাজা দিতে পারতাম। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? ওদের গোপনে তো মেরে ফেলতে পারো। এটা অবশ্য মন্দ বলনি, কিন্তু এটার জন্য তো সময় লাগবে অনেক বেশি। সে লাগুক সময়, তোমার প্রমাণ জোগাড় করতে যদি সময় লাগে তাহলে আমি যেভাবে বলেছি সেইভাবে করে নাও। ঠিক আছে, তাই হবে। এদিকে আকাশ আরো লোক লাগিয়ে দেয়। এদিকে এরা ওর বাবা মা আর আবিরকে সবটা বলতে থাকে। সবটা শোনার পরে তাহলে তো ভালোই হয়, কিন্তু ব্যবসায়ী কে দেখবে? ঠিক আছে, তোমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে জানিয়ে দিও, আর কখন নামবে তা বলে দিও। এদিকে এরা পরে ব্যাপারটা আকাশকে জানায়। এটা তুমি কি করলে? কই কি করলাম? ওনাদের যদি কোনো বিপদ হয় তখন কি করব? তেমন কিছু হবে না। তাছাড়া ওরা বাবা ছেলে তো এমনিতেই লুকিয়ে আছে, ওদের কি আর সাহস হবে আমাদের উপরে এখন হামলা করা? তাছাড়া ওরা তো খোঁজই পাবে না। এখানে বলা যায় না কখন কি হয়ে যায়, তাও সাবধানে থাকতে হবে আমাদের। আচ্ছা, তাই হবে। তা ওনারা আসবে কখন? বলল 2 দিন পর জানাবে। ওনাদের সাথে কথা হলে আমাকে জানিয়ে দিও। এদিকে 2 দিন পর রাজীব আর রিয়াজ বসে আছে, কেননা ওদের খোঁজার জন্য আকাশ তো লোক লাগিয়ে দিয়েছে। সেজন্য ওরা লুকিয়ে আছে একটা আইল্যান্ডে। আব্বু, কতদিন আমরা এভাবে লুকিয়ে থাকবো? লুকিয়ে না থাকলে আর কি করব? আকাশের ক্ষমতার কাছে আমরা তো পেরিয়ে উঠবো না কোনোভাবে। কিন্তু এখন তাহলে উপায় কি আব্বু? কি আমার কাছে একটা খবর আছে, খবর? কথাগুলো কানে কানে বলি, নয়তো বাইরে কেউ শুনে নিলে পরে আমাদের জন্য বিপদ হয়ে দাঁড়াবে। বলো আব্বু, কি বলতে চাও? এরপর রাজীব কিছু কথা রিয়াজকে বলে।
রিয়াজ সবটা শোনার পরে তুমি এত সব তথ্য পাও কোথা থেকে? তথ্য বলে আসে না, সেটাকে জোগাড় করে নিতে হয়। এখন শুধু অপেক্ষা করতে হবে কখন ওরা আসে। ঠিক আছে আব্বু। অন্যদিকে তানু আর নেহার সাথে রকি আর রবি ওরা একসাথ হয়। আচ্ছা ইরা, আর আকাশের মধ্যে এত মায়ার ভালোবাসা আসলো কোথায় থেকে? সেটাই তো প্রশ্ন। আচ্ছা, আঙ্কেল আন্টির সাথে দেখা করি, ওনারা হয়তো জানবে। সেটাই তো ভালো হবে। এরপর ওরা চারজন মিলে আসে ইরার বাবা মা সাথে কথা বলার জন্য। তখন ওনারা সব কথাই বলল। সবটা শুনে ওরা তো নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। কি বলেন আন্টি? এত কিছু হয়ে গেল আর আমরা জানতেও পারলাম না? তা তো আমি জানি না। তাছাড়া আমরা কালকে যাব আমেরিকাতে। যদি তোমরাও যেতে চাও তাহলে আমাদের সাথে আসতে পারো। ঠিক আছে আন্টি, আমরা তাহলে কালকে আমাদের সাথে আসতেছি। এদিকে ওনারা যেতে থাকে। এদিকে আকাশকে এরা কিছুই জানায়নি, কেননা এরা ভুলেই গিয়েছে সেসব কথা জানাতে। এদিকে যাও মনে পড়লো তখনই এরা নিজেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, সাথে 5 জন সিকিউরিটি নিয়ে। এদিকে ওরা এয়ারপোর্ট থেকে বের হলে এরা ওর বাবা মা ভাই আর বান্ধবীদের সাথে কথা বলে গাড়িতে উঠে কিছু দূর যাওয়ার পর কথাটা আকাশকে জানায়। তুমি কি পাগল এখন আমাকে জানাচ্ছ? তার উপর সিকিউরিটি না নিয়ে চলে গেলে এয়ারপোর্টে যাওয়ার আগে আমাকে একবার তো বলতে পারতে। আরে রাখছো কেন? আমি বলতে ভুলে গেছি। তাছাড়া চিন্তা করো না, 1 ঘন্টার ভেতরে চলে আসবো। এইদিকে কল কেটে এরা তো গল্প করতে থাকে। 2 ঘন্টা পার হয়ে গেল, এরা এখনো এলো না। সেজন্য ওর নাম্বারে কল দেয়, কিন্তু কাজ হলো না। তখন বুঝতে বাকি রইল না, সেজন্য অনেক লোককে কল দিতে থাকে। আর কিছু কিছু জায়গার লোকেশন জেনে হেলিকপ্টার করে অনেক সিকিউরিটি নিয়ে বেরিয়ে পড়ে, কেননা আজকে রাজীব আর রিয়াজের কাহিনী শেষ করে আসবে সেজন্য। এদিকে ওরাও সেই আইল্যান্ডে এসে পৌঁছায়। স্যার আপনি কি করে জানেন ওরা এখানে আছে? সে তোমাদের ভাবতে হবে না, তোমরা শুধু এটা চিন্তা করো কি করে ওদের মারবে। তবে সাবধান, ভিতরে কিন্তু আমার মেহমান আছে, ওদের যেন কোনো ক্ষতি না হয়। চিন্তা করবেন না, আমরা ওনাদের কোনো ক্ষতি হতে দেব না। এদিকে ওরা একে একে ভিতরে যাচ্ছে আর রিয়াজের লোকদের মারতে থাকে। টানা 1 ঘন্টা পরে সবাইকে মেরে রিয়াজ আর রাজীবকে খুঁজে ফেলে, সাথে ইরা সহ বাকিদেরও। তুমি এসেছো আকাশ? সত্যি আমি বুঝতে পারিনি এরকম কিছু যে হবে। যা হওয়ার হয়েছে, এখন এই নিয়ে আর আফসোস করার মতো কিছু হয়নি। সিকিউরিটি তোমরা ওদের নিয়ে বাইরে হেলিকপ্টারে করে আমার বাসায় নিয়ে যাও। আর তুমি কি করবে? আমি এদের বাবা ছেলের কাহিনী শেষ করে তারপর আসতেছি। আমার যে ভয় হচ্ছে। ভয় পেও না, আমার কিছুই হবে না। তুমি তাহলে ওদের সাথে যাও। এরপর ওখান থেকে কিছু সিকিউরিটি হেলিকপ্টার করে ওদের নিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে রাজীব আর রিয়াজকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। আকাশ, আমাদের ছেড়ে দাও, আমরা কথা দিচ্ছি আর কখনো তোর পরিবারের দিকে আমরা তাকাবো না। সেজন্য তো তোদের এখানে বেঁধে রেখেছি, যেন তোরা কোনো কিছুই না করতে পারিস। ভেবেছিলাম তোমাদের বাঁচতে দিব, কিন্তু তোরা তো আমার জানের দিকে হাত বাড়িয়েছিস। তোদের আমি বাঁচিয়ে রাখতে তো পারবো না। তোরা এই পুরো আইল্যান্ডে বোমা লাগিয়ে দে, আর 2টা বোমা এদের শরীরে বেঁধে রাখ। আমরা এখান থেকে যাওয়া মাত্রই ওদের এই বোমা দিয়ে মেরে ফেলবো। এইদিকে তাই করা হলো, ওদের বোমা দিয়ে মেরে ফেলে, সাথে এই আইল্যান্ডও পুরো ধ্বংস করে দেয়। ওখান থেকে যখন বাসায় ফিরে তখন ইরা আকাশকে দেখেই জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সত্যি আমি তোমাকে না বলে আর কোনো কাজ করব না। চিন্তা করো না, যাদের নিয়ে ভয় ছিল তারা আর কেউই জীবিত নেই। কিন্তু আকাশ, এতে তোমার জেল হবে। তোমরা তো জানো না আমাকে জেলে নিয়ে যাবে, এরকম লোক এখন পর্যন্ত তৈরি হয়নি। তাছাড়া আমার সমতুল্য কেউ নেই। এই দেশের প্রধান পর্যন্ত আমার সাথে কথা বলতে ভয় পায়, সেখানে আমাকে নিয়ে যাবে এরকম সাহস নেই কারো। তারপরও ভয় হচ্ছে। ভয় কিছু নেই। তা আপনারা সবাই তো এতক্ষণে তো বাড়িটা দেখলেই, তা এই গরিবের বাড়িটা কেমন লাগলো আপনাদের তা তো বললেন না। সত্যি ভাইয়া, পুরনো কথা বলে অপমান করিয়েন না। তাছাড়া এরা তো কম করেনি, কিন্তু হঠাৎ কি করে বদলে গেল তা কিন্তু বুঝতে পারিনি। তোদের বুঝতে হবে না, তবে এতটুকু জেনে রাখ, ছোটবেলায় যে ফকির ছেলেটাকে আমি মিস করি, সব ফকিন্নের মার্কা ছেলেকে আমি দেখতে পেতাম। আকাশই হচ্ছে সেই ছেলেটি, আর ওর জন্যই আমি এতগুলো বছর অহংকারী ছিলাম। তাও আমার বন্ধুর অহংকারী বোন।